আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে পূরবী জুয়েলার্স। দর্শক, 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পালাবদল হলে ভিসা দেয়া সীমিত করে দেয় ভারত। এতে বড় সংকটে পড়ে দেশের রোগীরা। এই সুযোগে বাংলাদেশি রোগী টানতে নানামুখী উদ্যোগ নিয়েছে চীন, থাইল্যান্ড, ইরান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ। বর্তমান সরকারের পক্ষ থেকে আগ্রহী দেশগুলোর প্রতি বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হচ্ছে। ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে থাইল্যান্ড ই ভিসা চালু করেছে। বাংলাদেশি রোগীদের চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতালের ঘোষণা দিয়েছে চীন। এমনকি কোনো দেশ উড়োজাহাজের ভাড়া কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। কেউ চালু করেছে বিশেষ ফ্লাইট। পর্যবেক্ষকদের অনেকে বলছেন, বাংলাদেশি রোগীদের টার্গেট করে বিভিন্ন দেশ তৎপর হয়ে উঠলেও খোদ বাংলাদেশ রয়েছে যেন দর্শকের ভূমিকায়। তথ্য বলছে, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই সহ বিভিন্ন দেশে চিকিৎসা করাতে গিয়ে প্রতি বছর বাংলাদেশের রোগীরা প্রায় $4 বিলিয়ন খরচ করে। টাকার অঙ্কে যা প্রায় 50,000 কোটি টাকা। এটা পুরো বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে চলতি অর্থ বছরে বরাদ্দকৃত বাজেটের চেয়েও প্রায় 10,000 কোটি টাকা বেশি। অতীতে দেখা গেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দলের বড় নেতা, সরকারি আমলা, ব্যবসায়ীরা সহ সামর্থ্যবান ব্যক্তিরা সর্দি কাশির মতো রোগের চিকিৎসার জন্য চলে গেছেন বিদেশে। নীতি নির্ধারকদের এমন বিদেশমুখিতার কারণে দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা প্রত্যাশিত মাত্রায় এগুতে পারেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কেমন চিকিৎসা ব্যবস্থার বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য RTV স্টুডিওতে আছেন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোজারুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, নাগরিক সংহতি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডক্টর আব্দুল আহাদ। অনলাইনে যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল মুত্তুসার। যাচ্ছি মূল আলোচনায়। জনাব শরীফ, সিনিয়র সিটিজেনদের কাছে জেনেছি যে একটা সময় বিদেশ থেকে রোগীরা আসতো বাংলাদেশে চিকিৎসা করতে। এখন বাংলাদেশের রোগীরা ব্যাপকভাবে বিদেশে যাচ্ছে চিকিৎসা করাতে। এটাকে আপনি কিভাবে দেখছেন? দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে অন্য আলোচকদেরকে শুভেচ্ছা। খুবই জনগুরুত্বপূর্ণ একটা টপিক নির্ধারণ করে তার উপরে আমরা আলোচনা করছি এবং এই আলোচনার ভেতর থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে যে পরামর্শগুলো আসবে, এই পরামর্শগুলো সরকারের লোকজন তাদের সাধ্যের মধ্যে চেষ্টা করবেন এই সমস্যাগুলো কিভাবে আমাদের সাধ্য দিয়ে সমাধান করা যায়। আপনি শুরুতেই কতগুলো তথ্য দিয়েছেন। গত বছর BIDS-এর একটা তথ্যে দেখা গেছে, একটা গবেষণায়, যে বাংলাদেশে চিকিৎসার জন্য, এবং এটি ডোমেস্টিক এবং যারা বাইরে চিকিৎসা করতে যান তাদের মধ্যে প্রায় 61% মানুষ প্রতি বছর, 61 লাখ মানুষ চিকিৎসা ব্যয় মেটানোর জন্য দারিদ্র্য সীমার নিচে চলে যায়। আমাদের দেশের মধ্যে যে চিকিৎসা ব্যয় করতে হয়, নির্ধারিত ব্যয়ের প্রায় 73% খরচ রোগীর নিজেকে বহন করতে হয়। আবার বাংলাদেশ থেকে যে রোগীরা বিদেশে যান, প্রায় 19টা দেশে আমাদের এখান থেকে চিকিৎসা গ্রহণ করার জন্য বিদেশে যান, তার অর্ধেক যান প্রতিবেশী ভারতে। এবং এই অর্ধেক যাওয়ার ফলে 2023 সালে প্রায় 4.5 লক্ষ রোগী ভারতে গেছেন চিকিৎসা গ্রহণ করার জন্য। আমরা কেন বাইরে চিকিৎসা গ্রহণ করতে যাই? আমরা বাঁচার জন্য চেষ্টা করি, এবং একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন এবং যখন তিনি অনুধাবন করেন যে অসুখটায় তিনি আক্রান্ত হয়েছেন, এতে তার জীবনহানি ঘটতে পারে, তখন তিনি কিন্তু অন্য কোনো দিকে তাকান না। তার সহায় সম্পত্তি সব কিছু বিক্রি করে তিনি চেষ্টা করেন নিজেকে বাঁচিয়ে তোলার জন্য। এবং এই কাজটি করতে গিয়ে আমি এই যে তথ্যটি দিলাম, 63 লক্ষ মানুষ প্রতি বছর দারিদ্র্য সীমার নিচে চলে যায়। এই অবস্থাটা পরিবর্তন কি আমরা করতে পারতাম না? বাংলাদেশটার বয়স হয়েছে 53 বছর, 54 বছরে আমরা পদার্পণ করেছি। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই সময়কালে আমাদের এখানে যারা শাসন করেছেন, আপনি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যদি জিজ্ঞেস করেন, প্রত্যেককে বলছেন যে আমাদের সময়ে দেশের ব্যাপক উন্নতি ঘটিয়েছি। তাকে যদি জিজ্ঞেস করেন, তিনি সেক্টর ওয়ারি আপনাকে বলে দিবে যে আমাদের এই এই জায়গাটায় উন্নতি হয়েছে। আবার যখন তারা অসুস্থ হন, তখন তারা কেউ শক্তি প্রয়োগ করেন, কেউ কান্নাকাটি করেন যে তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে হবে, এবং জনগণের সাথে এক ধরনের ঠাট্টা মশকরা তামাশাও করেন। আপনি একটু আগে বললেন
যে বাংলাদেশে গত সরকারের সময় আমার পরিষ্কার মনে আছে, তখন যিনি রাষ্ট্রপতি ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি তার বিদায়ের শেষ দিকে হঠাৎ করে শুনলাম তিনি তার চোখের চিকিৎসা করার জন্য পৃথিবীর 3টা বড় দেশে যাচ্ছেন এবং তার সঙ্গে যাচ্ছেন 43 জন সহযোগী। অর্থাৎ এটা যে একটা প্লেজার ট্রিপ ছিল, এটাকে কি বলার কোনো দরকার আছে? আপনার এখানে চোখের চিকিৎসার জন্য আপনি বিদেশে যাচ্ছেন, আবার সেই সরকারের সময় প্রধানমন্ত্রী রাস্তাঘাট সব কিছু বন্ধ করে তিনি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে, চক্ষু হাসপাতালে যাচ্ছেন এবং তিনি দেখাচ্ছেন যে আমি 20 টাকার টিকিট কেটে সাধারণ মানুষের লাইনে দাঁড়িয়ে আমি এখানে চিকিৎসা গ্রহণ করছি। অর্থাৎ রাষ্ট্র এবং সরকার আপনার এই যে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাটাকে পুঁজি করে যে ধরনের নাটকটা করছে, আপনার সাথে ঠাট্টা করছে, এগুলো কি চাইলে বন্ধ করা সম্ভব না? আমি মনে করি আমাদের এখানে প্রতি বছর যে রিসোর্স আপনি এই চিকিৎসা ব্যবস্থার জন্য বরাদ্দ করেন, প্রপারলি যদি সেটি পুরোটা না হলেও একটা অংশ যদি ব্যবহার করা হতো, তাহলে আমাদের এই যে বিদেশমুখিতা, এটাকে আমরা কমিয়ে আনতে পারতাম। এখন আমাদের এখানে সমস্যাগুলো কি কি, আমি নিশ্চয়ই এর পরের পার্টে যখন সুযোগ পাবো আমি সেগুলো বলবো। তবে আমি এখনো মনে করি যে বাংলাদেশের যে হিউম্যান রিসোর্সকে আমরা যতটুকু ডেভেলপ করতে পেরেছি, আমার ধারণা আমরা যে বাজেটটা এখানে বরাদ্দ করছি, এই বরাদ্দটা প্রপারলি যদি ইউটিলাইজ করা হতো এবং স্বাস্থ্য ব্যবস্থার উপরে আমাদের যে আস্থার সংকটটা, আমি যখন দেখি আমার দেশের রাষ্ট্রপতি, আমার দেশের প্রধানমন্ত্রী অথবা আমার দেশের রাজা বাদশারা তারা চোখের চিকিৎসা, মাথা ব্যথা চিকিৎসা, পেটের অসুখ দূর করার জন্য দৌড়ে বাইরে চলে যান, তখন আমার কাছেও একটা ধারণা হয় যে আমার এখানে সম্ভবত সেই ব্যবস্থাটা নেই। কিন্তু আমার এখানে কোনো কোনো জায়গায় ব্যবস্থাটা হয়েছে, সেটা আমি মনে করিয়ে দেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন অসুস্থ হন, পৃথিবীর অন্যতম শীর্ষ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠিকে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। তিনি পিজি হাসপাতালে, তখন বঙ্গবন্ধু মেডিকেল, সেখানে গিয়ে চিকিৎসা করে যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে বাংলাদেশে ইউরোপের চিকিৎসার মানসম্মত একটা হাসপাতাল এখানে আছে। কিন্তু আপনি যদি নিজে যান আশিক ভাই, আপনি সেখানে দেখবেন অথচ তিনি যখন সুস্থ হলেন, সুস্থ হয়ে কিন্তু উনি দৌড় দিলেন ব্যাংককে। আমি সেটাই বলছি, আপনি যদি সেখানে যান, বঙ্গবন্ধু মেডিকেল যেটা এখন পিজি হাসপাতাল, তার যে ব্যবস্থাপনার যে ত্রুটিগুলো টাকা খরচ করতে চলে গেলেন ব্যাংককে। রাইট। এবং জনাব শরীফ, আমার যে এখানে যে প্রশ্নটি সবার আগে আসে, পৃথিবীর অন্যান্য দেশ আমাদেরকে তাদের এটাকে একরকম চিকিৎসা পর্যটন অনেকেই বলছে, যেভাবে চীন তার স্পেশাল মেডিকেল ট্যুরিজমের কথা বলছে, চীন যেভাবে স্পেশাল মানে বাংলাদেশের জন্য হাসপাতাল তৈরি করছে, যেভাবে স্পেশাল ফ্লাইট চালু করছে রোগীদের জন্য, অন্যান্য দেশ যেভাবে বাংলাদেশের রোগীকে টানার চেষ্টা করছে, বাংলাদেশ তো এটাকে পুঁজি করে বাংলাদেশেই তো এটার ব্যবস্থা করতে পারতো। তো এই বিষয়টি নিয়ে আরো আলোচনা আপনার কাছে নিশ্চয়ই আমি পরে আবার আসবো। আমি জনাব আব্দুল নূর তুষার আপনার কাছে আসতে চাই। 2023 সালে শুধু চিকিৎসা নিতেই ভারতে গেছে প্রায় 4.5 লাখ বাংলাদেশি, যা 2022 সালের তুলনায় 48% বেশি। ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস IERA হিসেবে 2022 সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া মোট বিদেশিদের 69% ছিল বাংলাদেশের রোগীদের এমন বিদেশমুখিতার কারণ কি বলে আপনি মনে করেন? এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে বাংলাদেশের রোগীদের মধ্যে আস্থার সংকট আছে। বাংলাদেশের রোগীদের মধ্যে এক ধরনের প্রচারণা চালানো হয়েছে বছরের পর বছর যে বাংলাদেশে ভালো চিকিৎসা হয় না, কিন্তু সীমান্ত পার হলেই ভালো চিকিৎসা পাওয়া যায়। ভারতে কিন্তু অনেকে প্রতারিত হয়ে এসছে। হ্যাঁ, প্রচুর প্রতারণা হয়ে থাকে ভারতে অনেক মানহীন হাসপাতাল আছে। ভারতে ভুয়া ডাক্তারের পরিমাণ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি। এবং এটা কিন্তু আমাদের জরিপ না, এটা কিন্তু বিদেশি জরিপ। এবং সেখানে বলা হয়েছে যে ভারতে ভুয়া ডাক্তারের পরিমাণ পৃথিবীতে সবচাইতে বেশি এবং ভারতে ম্যাল প্র্যাকটিস বা ভুল চিকিৎসার পরিমাণও পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণে হয় যে দেশগুলিতে, তার মধ্যে একটা হচ্ছে ভারত। কিন্তু যে কোনো কারণেই হোক, ভারতে আমাদের রোগীরা যেতে পছন্দ করেন। এবং আপনি যে রেমিটেন্সের কথা বললেন, রেমিটেন্সের ডলার আসলে যে বিদেশে চলে যায় ব্যাপারটি শুধু যে তাই সেটি নয়। ভারতে চিকিৎসার জন্য অথবা বিভিন্ন দেশে চিকিৎসার জন্য রোগীরা যে টাকা নিয়ে যান, সেটি অবৈধভাবে নিয়ে যান। আমাদের 90%ই আপনার হুন্ডির মাধ্যমে নেন।
এর সবাই জানে, এবং আমাদের এখান থেকে যে টাকাটা চলে যায় এটা মূলত প্রপার চ্যানেলে যায় না, এটা অবৈধভাবে যায়। এটাকে টাকা পাচার বলা যেতে পারে। রোগীরা একদিকে যেমন স্বাস্থ্যের জন্য বিদেশে যাচ্ছেন, তেমনি প্রতিটি রোগী টাকা পাচার করছেন। এখন এইভাবে বললে তো আসলে বিষয়টি অনেকেই মনক্ষুণ্ণ হবেন, কিন্তু কেন এটি হলো? এর একটি বড় কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের চিকিৎসক এবং রোগী কারোর প্রতি খুব একটা মনোযোগের সঙ্গে পুরো বিষয়টিকে হ্যান্ডেল করেন নাই বছরের পর বছর। যেমন আমাদের এখানে চাহিদা ভিত্তিক হাসপাতাল নির্মাণের যে বিষয়টি, সেটি কখনো হয় নাই আমাদের এখানে। মূলত আপনি দেখবেন যে মানুষের এক ধরনের আহ মানসিক চিন্তা থেকে হাসপাতাল তৈরি হচ্ছে। আপনি দেখবেন প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে কার্ডিওলজিস্ট আমরা তৈরি করেছি, কিন্তু আমরা প্রয়োজনের তুলনায় অনেক কম শিক্ষক তৈরি করেছি অ্যানাটমি, ফিজিওলজি কিংবা অন্যান্য বেসিক সাবজেক্টের। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা আমাদের স্বাস্থ্য শিক্ষাকে দুর্বল করে ফেলেছি বছরের পর বছর। আমাদের মানহীন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি। আমাদের এখানে প্রচুর ক্লিনিক এবং প্রচুর ডাক্তারখানা তৈরি হচ্ছে যেগুলির কোনো মনিটরিং নাই, এবং যেখানে প্রকৃত অর্থেই রোগীরা গিয়ে স্যাটিসফাইড হন না। অন্যদিকে যারা চিকিৎসা সেবা দেবেন, আমরা লক্ষ্য করেছি যে চাহিদা ভিত্তিক পদ পদায়ন না করে রাজনৈতিক পদ পদায়ন করা হয়েছে। ফলে দেখা যাচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট কাজ করছেন এমন একটা হাসপাতালে যেখানে অ্যানেস্থেসিয়া মেশিন নাই, কার্ডিওলজিস্ট পড়ে আছেন এমন একটা হাসপাতালে যেখানে কার্ডিয়াক ট্রিটমেন্টের ব্যবস্থা নাই। আবার এমবিবিএস পাশ করেই কেউ একজন যে ঢাকা মেডিকেলে প্রবেশ করেছিলেন গত 24-25 বছরে, ট্রান্সফার হন নাই, ওইখানে বসে পড়ালেখা করেছেন, ওইখানেই প্রমোশন পেয়েছেন, ওইখানেই তিনি করে যাচ্ছেন। আমি অন্তত 6 জন ডাক্তারের নাম জানি যারা তাদের জীবনে কখনো ঢাকা মেডিকেল থেকে বাইরে কখনো চাকরি করেন নাই, সব পুরোটা জীবন ঢাকা মেডিকেলে ছিলেন প্রথম দিন থেকে। তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মূলত একটি মিসম্যানেজ স্বাস্থ্য ব্যবস্থা। অব্যবস্থাপনা যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে থাকে, সেখানে রোগীর অধিকার ক্ষুণ্ণ হয়, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অধিকার ক্ষুণ্ণ হয়, টাকা পয়সার অপচয় হয়, প্রয়োজনের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী যে স্বাস্থ্যসেবা ডেলিভারি করার বিষয়টি সেটি থাকে না, এবং এর সঙ্গে যুক্ত হয় ফড়িয়া, দালাল এবং অন্যান্য বিষয়গুলি। আপনি দেখবেন যে দালাল ভিত্তিক প্র্যাকটিস বন্ধ করার বিষয়ে বহুবার আমাদের সরকার এবং ব্যবস্থাগুলি কথা বলেছে, কিন্তু স্বাস্থ্য পর্যটনের নামে বাংলাদেশে সার্টিফাইড দালালদের অফিস খুলতে দিয়েছে। তো স্বাস্থ্য জি, পর্যটন যারা করায় তারা কি বিদেশি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দালালি বা ব্রোকারি এবং করেন না? অনলাইনে সার্চ করলে কিন্তু অন্তত অর্ধশত আপনার ঢাকা শহরে আপনি পাবেন যারা ঘোষণা দিয়ে বলছে যে কারা ব্যাংককে যাবে, কারা ভারতে যাবে, কারা চীনে যাবে, মানে একেবারে রীতিমতো অফিস বসিয়ে নিয়েছে। এমনকি মেইন স্ট্রিম পত্রিকার ফ্রন্ট পেজে পর্যন্ত সেটার বিজ্ঞাপন দেওয়া হয়। এইবার আসেন আরেকটি ছোট্ট বিষয় বলে, আপনি দেবী শেঠী এবং ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছেন। এটা কি শুধু দেবী শেঠী এবং ওবায়দুল কাদের সাহেবের মধ্যেই সীমিত আছে? আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের আগে সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন, একটা বিরাট সাইনবোর্ড সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে লাগানো ছিল যে তিনি বাংলাদেশে চিকিৎসা নিতে চান। কিন্তু খোঁজ নিয়ে দেখেন তিনি কয়বার বিদেশে গিয়েছিলেন তার চোখ এবং কান পরীক্ষা করার জন্য। খোঁজ নিয়ে দেখেন আমাদের এর আগের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব কতবার গিয়েছেন স্বাস্থ্য পরীক্ষা করতে বিদেশে। আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি কি কারণে কোন কোন জায়গাতে স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েছেন সেটা খোঁজ নেন। এমন এমন রোগের জন্য তারা স্বাস্থ্য পরীক্ষা করতে বিদেশে গিয়েছেন যার চিকিৎসার জন্য ঢাকার বাইরে বের হওয়ারই কোনো প্রয়োজনীয়তা নাই। এইবার আরেকটি দিকও আমি আপনাদেরকে একটু আহ মনোযোগ দিতে বলি, সেটি হচ্ছে যে ভারতের বিকল্প হিসেবে যে চীন এবং থাইল্যান্ডকে তুলে ধরা হচ্ছে। আমি লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের বেশ কিছু দায়িত্বশীল ব্যক্তি বেশ বুক ফুলিয়ে বলেছেন যে চীনে আমাদের রোগীরা এখন যাবে, যেন রোগীদেরকে বিদেশে পাঠাতে পারলেই তারা বেশ সফল স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করেছেন, এমন একটি ব্যাপার তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়ে তো গর্বের কিছু নাই। মূলত কি ঘটেছে, একদল লোক চিকিৎসা করতে গুলিস্তান যেতেন, তিনি এখন গুলিস্তান না গিয়ে ফুলবাড়িয়া কিংবা যাত্রাবাড়ি যাচ্ছেন, ব্যাপারটা এইরকম হয়েছে। কিন্তু চীন কি আসলে বিকল্প ভারতে যারা চিকিৎসা করতে যেতেন? আর্থিকভাবে চিন্তা করলে আমাদের এখানে থেকে ভারতে যাওয়া খুব সহজ, কারণ স্থলপথে যাওয়া যায়। চীন বা ব্যাংকক বা অন্য কোনো দেশে আমরা স্থলপথে যেতে পারি না। দ্বিতীয় বিষয় হচ্ছে খাদ্য। ভারতে গেলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে ধরনের সাংস্কৃতিক খাবার সেটা পাই। থাইল্যান্ড কিংবা চীনে কিন্তু সেই সাংস্কৃতিক খাবারের বন্দোবস্ত আমাদের নাই, অর্থাৎ ভাত, মাছ, সবজি, গরুর মাংস কিংবা খাসির মাংস, এই বিষয়গুলি কিন্তু ওইভাবে আপনি চীন কিংবা থাইল্যান্ডে গেলে সব জায়গাতে অ্যাভেলেবেল পাবেন না। আমাদের লোকজন কিন্তু ব্যাংককে গিয়ে চিকিৎসা করে, কিন্তু আপনি দেখবেন এরা যারা যাচ্ছেন চীনে তারা ব্যাংককে যাচ্ছেন না, তারা কুনমিং এ যাচ্ছেন, কারণ এটাই সবচেয়ে সস্তা বিমানপথ। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে চিকিৎসার যে খরচ।
চীন কিংবা ব্যাংককে কি আপনি বাংলা টাকা নিয়ে ঢুকতে পারবেন? কিন্তু ভারতে যারা যেতেন রোগীরা, তারা বাংলা টাকা পকেটে নিয়ে চলে যেতেন, অথবা এইখান থেকে যখন বিভিন্ন বাস পরিবহনগুলি পৌঁছাতো, তাদের আত্মীয় স্বজন বাংলা টাকা হাতে সেখানে উপস্থিত হতেন, বাংলা টাকা এক্সচেঞ্জ হয় কলকাতাতে বা ভারতের বিভিন্ন জায়গায়। ফলে চীন কিংবা ব্যাংকক কিন্তু আসলেই কোনো কার্যকর বিকল্প না। কিন্তু আমি লক্ষ্য করলাম যে রোগীরা বিদেশ যেতে না পেরে ক্ষুব্ধ হবেন, এই কথা চিন্তা করে এক ধরনের পপুলিস্ট দৃষ্টিভঙ্গি থেকে আমাদের স্বাস্থ্য বিভাগের কর্তারা বেশ বুক ফুলিয়ে বলছেন যে হ্যাঁ হ্যাঁ, ভারতে না গেলে তো হয়েই যাচ্ছে, আপনারা এখন থেকে চীনে যাবেন। কেন আব্দুল তুষার এই এই দীনতার কারণ হচ্ছে, অভিভাবকের মতো রাষ্ট্রকে যেটা করতে হয় বা সরকারকে, সেটি হচ্ছে জনগণের জন্য হিতকর পদক্ষেপ জনগণ যদি পছন্দ নাও করে তবুও নিতে হয়, কেননা জনগণ কিছুদিন পরে টের পাবে যে এটা সঠিক। কিন্তু এই সরকারের এবং আগের সরকারেরও এক ধরনের চিন্তা ভাবনা ছিল যে মানুষকে খুশি করতে পারলেই হলো। ফলে ঠিক আছে, আপনি যেতে পারছেন না ভারতে, আপনি চলে যান চায়নায়। তো এইটা তো আসলে কোনো কার্যকর বিকল্প না। এবং চীনে যে মাত্র 4টা হাসপাতাল বা 8টা হাসপাতাল তৈরি করা হয়েছে, 8টা হাসপাতাল কি আমাদের বিদেশগামী রোগীদের চাহিদা পূরণ করতে পারবে? কিছুদিন আগে আমাদের স্বাস্থ্য কমিশন একটি জরিপ করিয়েছেন, যেখানে বলা হয়েছে বাংলাদেশের শতকরা 2.5% রোগী বিদেশে চিকিৎসা করতে যান, 2.6% খুব সম্ভবত। তো এই যে 2.6% সংখ্যায় এরা কত, এবং চীন কি আসলে এত রোগী হ্যান্ডেল করার ক্যাপাসিটি রাখে, কিংবা থাইল্যান্ড কি এত রোগী হ্যান্ডেল করার ক্যাপাসিটি রাখে? বিমান ভাড়া দিয়ে, সেইখানে গিয়ে হোটেলের ভাড়া দিয়ে রোগীদের চিকিৎসা করানো কি আসলেই কার্যকর ভাবে আমাদের বৈদেশিক মুদ্রা সেভ করবে, নাকি আগের চাইতে আরো বেশি বিলিয়ন ডলার বিদেশে চলে যাবে যদি আপনি থাইল্যান্ড এবং আপনি চীনে যান? কিন্তু আমাদের ব্যাংকগুলি কিন্তু এখনো রোগীদেরকে চিকিৎসার জন্য কোনো আলাদা ডলার বরাদ্দ করে না। আমাদের যে ট্রাভেল কোটা, সেই ডলারগুলি আমাদের ব্যাংক দিয়ে থাকে। ডলার কোটার বাইরে আপনি কোনো বাড়তি ডলার আপনার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য অথবা যে কোনো কারণ দেখে আপনি পাবেন না, কিন্তু আমাদের আর্থিক ব্যবস্থা এটা পাওয়ার কোনো সুযোগ নাই। ফলে এখনো যে চীন, এখনো যে চীনে যাবে এবং থাইল্যান্ডে যাবে, সেখানেও কিন্তু টাকা হুন্ডি হয়ে যাবে। ফলে আরো বেশি হুন্ডি করার অবস্থা আপনি তৈরি করে দিয়েছেন। কারণ ভারতের চাইতে থাইল্যান্ড এবং চীনের চিকিৎসা ব্যয় কিন্তু আসলে কম হবে না, হয় সমান হবে নইলে বেশি হবে। এবং চীন তো বাংলা টাকা নিবে না, কোন নিকে কি বাংলা টাকা নিবে? ফলে আপনাকে ডলার হাতে পৌঁছাতে হবে। আব্দুল তুষার, তাহলে কি আমরা বলতে পারি যে ভারতের বিকল্প আসলে চীন কিংবা ব্যাংকক কিংবা অন্য কোনো দেশ নয়, ভারতের বিকল্প বাংলাদেশি? একদমই, আমরা কেন স্বনির্ভর করতে পারবো না? এটার উত্তর হয়তো পরবর্তী প্রশ্নটি নিয়ে আপনার কাছে আমি আসবো। ধন্যবাদ আপনাকে ডাক্তার আব্দুল আহাদ। বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতে বাৎসরিক মোট বাজেটের চেয়েও বেশি টাকা বিদেশে চলে যাচ্ছে মেডিকেল ট্যুরিজম বা চিকিৎসার কারণে। ফলে দেশের ডলার ক্রাইসিস তৈরি হচ্ছে। কার ব্যর্থতায় এমনটা হচ্ছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আসলে আপনি যদি স্বাস্থ্য ব্যবস্থাকে পুরা ঢেলে না সাজাতে পারেন, অ্যাকচুয়ালি আমরা যদি রুট থেকে না এই কজগুলো আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা আসলে এখান থেকে বের হয়ে আসতে পারবো না। এটা একটা ভিসিয়াস সাইকেলের মতো আমাদের কাছে মনে হয়েছে। আমরা যেহেতু নাগরিক কমিটিতে আমি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলাম, আমরা স্বাস্থ্য খাত নিয়ে এই দীর্ঘ 7-8 মাস ধরে কাজ করছি। আমরা অনেকগুলো ব্যবস্থা দেখেছি। তো আমাদের কাছে মনে হয়েছে যে একদম আমাদের যে রুট থেকে আছে সেই সমস্যাগুলো সমাধান করা উচিত বলে আমি মনে করি। প্রথমত আমি যদি বলি যে আমাদের যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা, আমাদের সিনিয়র মহোদয় আব্দুল তুষার স্যার যেটা বললেন আর কি, যে আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমরা ফিল আপ করতে পারি না, কিছু কজ আছে। আমাদের একটা ডিসপ্রপোর্শনেট একটা রেশিও আছে, যেটাতে আমাদের ম্যান পাওয়ার এবং আমাদের যে পেশেন্ট, এটার মধ্যে মেডিকেল কলেজ ইনস্টিটিউট গভর্নমেন্ট, এটা ডিসপ্রপোর্শনেটলি আমরা দেখেছি যে বিভিন্ন বড় শহরগুলোতে, ঢাকা কিংবা বিভাগীয় শহরগুলোতে যে পরিমাণে গভর্নমেন্ট হসপিটালের ক্রাউড থাকে আমরা দেখি, সেই পরিমাণে ক্রাউডকে ম্যানেজ করার জন্য একটা ম্যান পাওয়ার দরকার। ওই ম্যান পাওয়ার অ্যাকচুয়ালি গভর্নমেন্ট হাসপাতালগুলোতে থাকে না। ওখানে যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট হয়, আমরা দেখেছি যে ইমার্জেন্সি যে ম্যানেজমেন্টগুলো আছে, আপনি বলেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক যে পেশেন্টগুলো, এগুলো 24/7 কিন্তু গভর্নমেন্ট হসপিটালগুলো ম্যানেজ করে, এবং এখানে এক বিশেষজ্ঞ ডক্টররা দ্বারা এই ম্যানেজমেন্টগুলো হয়। কিন্তু আমরা যখন গভর্নমেন্ট হসপিটালগুলোতে যাই, যারা একটু এলিট ক্লাস আছে তারা গিয়ে দেখে যে এখানকার বেডই অকুপাই থাকে, বেড কখনোই খালি থাকে না। তখন যারা একটু মনে করে যে আমাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে, তারা বাইরে চলে যাচ্ছে। আবার যারা একেবারে রুরাল এরিয়াতে যারা বসবাস করে, একটু দরিদ্র শ্রেণীর, তারা অ্যাকচুয়ালি ওই হার্ট অ্যাটাক বা স্ট্রোক নিয়ে কিন্তু সরকারি মেডিকেল কলেজগুলোতে আসতেও পারে না। উপজেলা হেলথ কেয়ার, উপজেলা হসপিটালগুলোতে যায়, সেখান থেকে রেফার করে মেডিকেল কলেজগুলোতে পৌঁছায়, ওইখানেই কোনোভাবে থেকে রাস্তায় বারান্দায় থেকে ওইভাবে জীবনযাপন করে। যে স্পেসিফিক একটা সেবা,
যেটা দরকার গভর্নমেন্ট হসপিটালগুলোতে সেগুলো প্রোভাইড করতে পারি না। আবার পেরিফেরিগুলোতে বিভিন্ন মেডিকেল কলেজগুলো ব্যাঙের ছাতার মতো হয়েছে, সেখানে কোনো টিচার নাই, আমাদের টোটাল একটা স্ট্রাকচারের প্রবলেম। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আমরা স্বাস্থ্য কমিশনকেও আমাদের প্রস্তাবনা দিয়েছি, সেটা সমাধানের ক্ষেত্রে আমরা মনে করি যে প্রত্যেকটা বিভাগীয় শহরগুলোতে এরকম স্পেশালিস্ট সেবার জন্য যে একটা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দিয়েছে, এটাকে আরও বেগবান করে দ্রুততম সময়ের মধ্যে একটা ভিজিবল পরিবর্তন আমরা দেখতে চাই। যে ক্যান্সার, কার্ডিয়াক, নিউরো, ইনফার্টিলিটি, এই পেশেন্টগুলোই কিন্তু বাইরে বেশি যায় এবং এগুলোতে যথেষ্ট পরিমাণে বিশেষজ্ঞ তৈরি করতে হবে এবং বিশেষজ্ঞ আছে যারা ঢাকাতে কিংবা বড় বড় শহরগুলোতে, এগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আপনি যে দেখবেন যে ঢাকা শহরগুলোতে নিউরোসার্জনের সংখ্যা কিংবা কার্ডিওলজিস্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। আপনি রাজশাহী, রংপুর কিংবা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে খোঁজ নেন, ওই সংখ্যাটা ক্রমান্বয়ভাবে কম এবং এটা যদি আরও জেলা শহরগুলোতে যায় এগুলো আরও কম। তাহলে আপনাকে অবশ্যই একটা ইউনিভার্সাল সিস্টেম চালু করতে হবে, সার্ভিস ওরিয়েন্টেড একটা অর্গানোগ্রাম, একটা অবশ্যই স্বতন্ত্র স্বাস্থ্য কমিশন থাকতে হবে। সেই স্বাস্থ্য কমিশন তার প্রয়োজনীয়তা অনুসারে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভাগ করে কোন বছর কতজন করে ডাক্তার ওই সাবজেক্টে বের হবে এবং তার প্রয়োজনীয়তা কতটুকু, এটা একটা অবশ্যই রোডম্যাপ থাকতে হবে এবং ওই রোডম্যাপ অনুসারে ওই সাবজেক্টগুলোতে বিশেষজ্ঞ তৈরি করতে হবে এবং কে পাশ করার পরে কোন শহরে যাবে এটা অবশ্যই আগে থেকে বলতে পারতে হবে। তাছাড়া আমার মনে হলো আমি পাশ করার পরে ঢাকা শহরে থাকবো, আমার একটু চেষ্টা তদবির করলে কিন্তু আমি ঢাকা শহরে থেকে যেতে পারতেছি, বাট একটা দিনাজপুরের প্রান্তিক জনগণকে সেবা করার জন্য একজন মাত্র নিউরোসার্জন আছে, তাহলে কিংবা ঢাকার একটা কোনো শহর একটা হসপিটালে হয়তো বা 10 জন নিউরোসার্জন বসে, তাহলে এই যে ডিসপ্রপোর্শনেট, এটাকে তো জব দিতে আওতায় আনতে হবে এবং এটাকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে এর দায় নিতেই হবে এবং এটা অবশ্যই এখনই সময় যে একটা স্বতন্ত্র স্বাস্থ্য কমিশন করে তার চাহিদা এবং তার যে পরিমাণে প্রয়োজন আছে সেই অনুসারে প্রত্যেকটা বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে এই বিশেষজ্ঞগুলোকে পাঠাতে হবে এবং তাদের জন্য কেন আপনি পাঠাবেন, তারা কেন যাবে, সার্ভিস ছেড়ে দিবে, প্রাইভেট জব করবে, আপনার তো দায়বদ্ধতা নাই, তাহলে কি করতে হবে, অবশ্যই তাকে ইনসেন্টিভ দিতে হবে যে সে ঢাকা শহর তার চেম্বার প্র্যাকটিস ছেড়ে একটা পেরিফেরিতে যাবে, আপনাকে অবশ্যই এটার জন্য একটা ইনসেন্টিভ দিতে হবে যে ইনসেন্টিভ এবং এমন একটা সিস্টেম করা উচিত যে ডাক্তার আপনি যদি বাইরে যদি কাজ না করে কিংবা না যায় তাহলে তাকে একটা ক্রাইটেরিয়া তৈরি করতে হবে, আদারওয়াইজ সে হয়তো লাইসেন্স পাবে না। রাইট, এখানে অবশ্যই বিএমডিসি কে শক্তিশালী করতে হবে, যে স্বাস্থ্য কমিশন বলছি বা বিএমডিসি বলছি, এটাকে অবশ্যই শক্তিশালী করতে হবে যে আপনার কোয়ালিটি এনশিওর করতে হবে এবং আপনার যে রুলস রেগুলেশন আছে গভর্নমেন্ট থেকে এটা ফিক্স করে থাকবে যে কারা মানবে কারা মানবে না। যেটা আমার সিনিয়র মহোদয় বললেন যে একজন আছে 25 বছর থেকে ঢাকা মেডিকেল কলেজে, সে কখনোই পেরিফেরিতে যায় নাই, আবার অনেক লোকজনও আছে যে 25 বছর থেকে পেরিফেরিতে পড়ে আছে, সে তাকে তার কোয়ালিটি বিল্ড আপ করার জন্য তার ট্রেনিংয়ের জন্য কিন্তু ঢাকা শহরে সে আসতে পারছে না। এইরকম যে ডিসপ্রপোর্শনেট একটা অবস্থা, এটাকে অবশ্যই বের করতে হবে এবং আমরা মনে করি যে একটা ওষুধ নীতিমালা থাকতে হবে। আমাদের যে গভর্নমেন্ট একটা ওষুধ কোম্পানি আছে ইডিসিএল, সেটা আজকে 60 বছর ধরে আমরা দেখেছি যে এখানে আমাদের চাহিদা অনুসারে ওষুধ তৈরি হতে পারছে না। আমরা দেখেছি এখানে যারা কর্মী তাদের অধিকাংশই 5000-এর মধ্যে 3500 কর্মী গোপালগঞ্জের। আমরা দেখেছি আগের সরকারের যারা দোসর ছিল তারা এখানে তাদের লোকজন আত্মীয় স্বজনকে দিয়ে এখানে ভরিয়ে রেখেছে, তাহলে একটা কোম্পানি কিভাবে চলবে? এবং আমার মনে হয় যে এই ইডিসিএল কোম্পানি ওষুধ তৈরি করে দেশের যে এসেনশিয়াল যে ড্রাগগুলো আছে যেগুলো উপজেলা হেলথ কেয়ার, উপজেলাতে গিয়ে এটা সরকার গরিব দুস্থ রোগীদেরকে সেবা দিতে পারত, এই ওষুধগুলো দিতে পারতো, এটা এনশিওর করতে পারতে হবে, এই ডিসিএলকে এম্পাওয়ার করতে হবে এবং আমাদের যে টোটাল একটা স্বাস্থ্য ব্যবস্থা, আপনি দেখবেন যে দরিদ্র রোগীরা সরকারি হাসপাতাল পর্যন্ত আসতে পারে না, আসলেও ইনভেস্টিগেশন করার সরকারি যে রেট সেটা ফিল আপ করতে পারে না, অনেক ইনভেস্টিগেশন করতে পারে না। তাহলে যারা এন্টারপ্রেনার আছে অথবা যারা একটু সলভেন্ট আছে, আমার মনে হয় যে একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম থাকতে হবে, যেটাতে একটা এখানে ইন্স্যুরেন্স থাকবে, যেটাতে গরিব দুস্থ যারা আছে তাদের জন্য একটা ফান্ড থাকবে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর হামিদ। স্বাধীনতা 54 বছরে বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের সক্ষমতা ও দক্ষতা কতখানি আন্তর্জাতিক মানে পৌঁছতে পেরেছে? কঠিন কোশ্চেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা আলোচনা হয়েছে, যে আমি যদি বলি যে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমাদের কিছু ডেফিনেটলি কিছু সাকসেস আছে, আমাদের ইমিউনাইজেশন সহ বেশ কিছু ভার্টিক্যাল প্রোগ্রামে আমাদের
খুব ভালো সাফল্য আমরা অর্জন করেছি। কিন্তু আমরা যদি বলি সম্মিলিতভাবে যে সাফল্যটা, সেটা আমাদের অনেক পিছিয়ে আছে। আমরা যদি বলি যে কোভিড-19-এর কেন আমরা সাকসেসফুল হলাম, বা ইমিউনাইজেশনে কেন আমরা সাকসেসফুল হলাম, দেখেন যে এখানে টেকনোলজিটা এবং এই হিউম্যান এবং টেকনোলজি যে মিক্সারটা, সেটা কিন্তু সিম্পল। দ্যাট মিন ভ্যাকসিন এবং একজন ভ্যাকসিনেটার এবং কিছু কোল্ড চেইন থাকলে কিন্তু এটা সাকসেসফুল হওয়া যায়। কিন্তু আমরা যখন ট্রিটমেন্টের বিষয়টা যাচ্ছে, একটা অপারেশনে যখন যাচ্ছে সাপোজ, তখন কিন্তু অনেক বেশি স্কিল মিক্স এবং ইনপুট মিক্সের বিষয় থাকে। এই জায়গাটাই আমরা পেরে উঠি না আর কি। যেটা আলোচনা হয়েছে যে ডাক্তারকে যে প্লেসমেন্ট, যে কাকে কোথাও প্লেস করতে হবে, সাপোজ একজন অ্যানেস্থেসিওলজির যিনি, তাকে কোথায় প্লেস করতে হবে, তাকে তো প্লেস করতে হবে যেখানে একজন সার্জন আছে, কিন্তু তাকে প্লেস করা হচ্ছে দেখা যাচ্ছে অন্য একটা জায়গায়। এই যে ম্যানেজমেন্ট প্রবলেম, এটা একটা হিউজ প্রবলেম। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এখন এই বিষয়টাকে ঢেলে সাজাতে হবে যে আসলে আমাদের কি পরিমাণ হিউম্যান রিসোর্স দরকার, কোন ক্যাটাগরিতে যেটা দরকার, যেটা ডক্টর আহাদ কিছুটা বলেছেন যে আমাদের এখন এই মুহূর্তে আমাদের কত ক্যান্সার স্পেশালিস্ট দরকার, আমাদের কত আসলে মেডিকেল ফিজিসিস্ট দরকার, আমাদের কত রেডিওলজিস্ট দরকার। এইরকম যতগুলো বিষয় আছে সেগুলোকে আমাদেরকে একটা ফোরকাস্টিং করে সেই অনুযায়ী আমাদেরকে লোকবল তৈরি করতে হবে এবং পোস্টিংয়ের বিষয় যেটা বলা হয়েছে সেই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে। আমাদের সামনে এখন যে সুযোগ এসেছে, সেই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে হয়তো এই জায়গায় আমরা এগিয়ে যেতে পারতাম। আমরা জানি যে আমাদের সংস্কার কমিশন কাজ করছে, তারাও নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ ওখানে দিবেন। সেই সুপারিশগুলো স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তো এখানে আমাদের সাফল্য আসবে। আমি ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আবার একটা যেটা বলি যে আমাদের যদি ইন্ডিভিজুয়াল কিছু ডাক্তারদের কথা বলা হয় যে তারা কিন্তু চমৎকার, কিন্তু সেই চমৎকার সার্ভিস তারা দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ সার্ভিসটা, মেডিকেল কেয়ার কিন্তু একটা সম্মিলিত বিষয়। এটা ইন্ডিভিজুয়াল একজন ডাক্তার কিন্তু সার্ভিস দিতে পারে না। এখানে যেরকম ম্যানেজারের কন্ট্রিবিউশন লাগে, যেরকম সার্জনের লাগে, সেরকম একদম সিকিউরিটি লাগে, ড্রাইভারের লাগে, অ্যাম্বুলেন্সের লাগে, নার্সের লাগে, ওটি বয়ের লাগে। তাহলে এই সম্মিলিত যে প্রসেসটা সেটা কিন্তু আমাদের হয়ে ওঠে না। আমাদের এই জায়গাটাতে কোনো না কোনো জায়গায় আমরা দেখি আমাদের গ্যাপ রয়ে গেছে। এটা কেন গ্যাপ রয়েছে? কারণ হচ্ছে যে আমাদের নীতি নির্ধারণী মহল কখনো আমাদের স্বাস্থ্য সিস্টেমটাকে বোঝার চেষ্টা করে নাই এবং তাদের জ্ঞানও সেই রকম নাই যে তারা স্বাস্থ্য সিস্টেমটাকে বুঝে সেই পলিসিগুলো করবে। ফলে দেখা যায় সেটা হচ্ছে, এটা আমরা বারবার আলোচনা করেছি যে ডিজি অফিস থেকে যখন কোনো পোস্ট ক্রিয়েট করার জন্য বলা হয় 100টা পোস্ট, তখন দেখা যাচ্ছে বিভিন্ন ধাপে ধাপে এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স পর্যন্ত গিয়ে যেটা দাঁড়ায় সেটা দিয়ে আর কোনো সার্ভিস দেওয়া যায় না। এই জায়গাটাতেই হচ্ছে যে আমাদের বড় প্রবলেম রয়ে গেছে। যদি আমাদের সাকসেস অর্জন করতে হয় তাহলে আমাদের এখানে আসতে হবে। যেহেতু বিদেশমুখিতার কথা বলা হচ্ছে, আমি এখানে দু একটা কথা বলি। আমাদের সামনে এখন যে বড় সুযোগটা এসেছে, যেটা তুষারভাবে বলেছেন, যেটা বা আপনিও বলেছেন, সেটা বিদেশমুখিতা কোনোভাবেই কোনো সমাধান না। ইন্ডিয়াও না, চায়নাও না, থাইল্যান্ডও না, সিঙ্গাপুরও না, মালয়েশিয়াও না। তার মানে আমাদের সমস্যা আমাদেরকে করতে হবে, আমাদেরকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। সেখানে আমরা বিদেশিদেরকে এখানে এসে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের আমরা আবেদন করতে পারি এবং সেই সুযোগটা আমাদের সামনে এসেছে। আমরা জানি যে এই আগামীকাল থেকে 4 দিন ব্যাপী একটা এই যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শুরু হচ্ছে। এই জায়গায় এনকারেজমেন্টটা করা যেতে পারে যে আপনারা এখানে এসে ইনভেস্টমেন্ট করেন, হসপিটাল সেক্টরে, হেলথ সেক্টরে ইনভেস্টমেন্ট করেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে টেকনোলজি ট্রান্সফার হবে, আমাদের ডাক্তারদের ট্রেনিং হবে, আমাদের লোকজন কাজ পাবে এবং আমাদের ফরেন কারেন্সি সেটা হলো দেশে থেকে যাবে। তারা শুধু প্রফিটটা নিয়ে যাবে অন্য ইনভেস্টমেন্ট মতো। সেটা যদি করা যায় তাহলে একটা যুগ সূচনা হবে। এবং চীন বলেছে বাংলাদেশে চিকিৎসা খাতে ইনভেস্টমেন্ট করবে না এবং একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করবে, বিশেষায়িত হাসপাতাল তৈরি করবে। আসলে একটা হসপিটাল দিয়ে তো আর বাংলাদেশের 18 কোটি মানুষের, মানে এভাবে যদি আরো সবাই এগিয়ে আসে কিংবা এইভাবে যদি সবাই এগিয়ে আসে এবং আমাদের দেখেন যে আমরা কিন্তু মেডিকেল ট্যুরিজমের কথা যেটা বলা হচ্ছে, যে রোগীটা কুড়িগ্রাম থেকে আসে সেই রোগীটা কিন্তু ঢাকায় আসলে কিন্তু সে মেডিকেল ট্যুরিজমটাকে তাকে ফেস করতে হয় এবং তার থাকার ব্যবস্থা থাকে না, তার জন্য হোটেলের ব্যবস্থা থাকতে হয়, তার নিরাপত্তার ব্যবস্থা থাকতে হয়, তার যাতায়াতের ব্যবস্থা থাকতে হয়। এরকম একটা ইকোসিস্টেম যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমরা এই বাংলাদেশের রোগীদেরটা তো ঢাকা এনে বা বড় শহরে এনে ট্রিটমেন্ট দিতে পারবো না। আমরা যে কথাটা আগেও বলেছি সেটা হলো ট্রিটমেন্ট শুধুমাত্র হসপিটাল না, এটা বিনোদনের একটা বিষয়। কেন আমরা ওখানে রিজোর্ট করতে পারলাম কিন্তু পদ্মা নদীর তীরে কেন ভালো হসপিটাল করতে পারলাম না? আমরা সিলেটে কেন ভালো হসপিটাল করতে পারলাম না, যেটা আমাদের চা বাগান এরিয়াতে যেখানে আমাদের বিনোদন হতে পারে, ট্রিটমেন্ট হতে পারে? কেন আমরা কক্সবাজারে আমাদের যে সমস্ত টুরিস্ট হাবগুলো আছে সেখানে হসপিটাল করতে পারলাম না? এবং এগুলো করা যদি যায় তাহলে যেটা হবে যে আমাদের
এবং আমাদের যেটা করতে হবে, বিদেশিরা যখন ইনভেস্টমেন্টে আসবে সব হসপিটাল ঢাকায় না, তাদেরকে এরিয়া ডিমার্কেশন করে দিতে হবে যে তুমি অমুক জায়গায় করো, তুমি অমুক জায়গায় করো, তুমি অমুক জায়গায় করো। সবাই যদি আবার ঢাকায় করে তাহলে হচ্ছে যে আবার ঢাকা আবার বেশি ব্যস্ত হবে এবং কুড়িগ্রামের রুগী, টেকনাফের রুগী কিন্তু ঢাকায় এসে ট্রিটমেন্ট পাবে না, কারণ তার ইকোসিস্টেমটা আমরা দিতে পারবো না, তার নিরাপত্তা দিতে পারবো না, তার হোটেলিং দিতে পারবো না, তার যে সমস্ত অন্যান্য আয়োজন সেটা দিতে পারবো না। তাহলে এই সমস্ত বিবেচনা করে আমরা যদি সামনে এগোই তাহলে নিশ্চয়ই সুদিন আসবে। দেশে চিকিৎসার সুযোগ বেড়েছে, তারপরেও কোন দুর্বলতার কারণে রোগীদের বিদেশমুখী প্রবণতা দেখা যাচ্ছে এবং সেই দুর্বলতাগুলো দূর করতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? ধন্যবাদ। আসলে সকল রোগের চিকিৎসার জন্য কিন্তু মানুষ বিদেশে যাচ্ছে না। যে চিকিৎসা মানসম্পন্ন, যে চিকিৎসা মানুষ অ্যাক্সেসিবল, সেই চিকিৎসাগুলোর জন্য মানুষ কিন্তু বিদেশে যাচ্ছে না। আমি উদাহরণ দিতে পারি ম্যালেরিয়ার কথা। ম্যালেরিয়ায় আমরা প্রত্যেক বছর অনেক লোকের চিকিৎসা করি, কিন্তু সেখানে মানসম্পন্ন চিকিৎসা দেওয়া হয়, সেখানে চিকিৎসাটা অ্যাক্সেসেবল, অর্থাৎ যত লোকের ম্যালেরিয়া হয় তারা ওষুধ পান, তারা তাদের ডায়াগনোসিস হয়, তাদের বিদেশে যেতে হয়। কালাজ্বরের কথা বলতে পারি। কালাজ্বরের আমাদের ভালো চিকিৎসা আছে, ভালো ওষুধ আছে, ভালো ডায়াগনোসিস আছে। কালাজ্বরের রোগী ইন্ডিয়ায় চিকিৎসা নিতে যায় না। টিবির কথা বলতে পারি। প্রত্যেক বছর আমাদের 3.5 লক্ষ লোকের টিবি আছে। তো টিবির জাতীয় কর্মসূচি আছে, সেখানে সারা দেশ জুড়ে তাদের শনাক্তকরণের ব্যবস্থা আছে, একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত। এখানে সরকারি এনজিও মিলে কাজ করছে। সুতরাং টিবির অনেক রোগী কিন্তু বিদেশে যায় না। এখন তার মানে হলো যে 2-3টা বিষয়। একটা হলো যে আমাদের যদি মানসম্পন্ন চিকিৎসা যেখানে থাকবে না, যেখানে রিলায়েবিলিটি থাকবে না, মানুষ যেখানে ট্রাস্ট করতে পারবে না, যেখানে চিকিৎসাটা অ্যাক্সেসিবল থাকবে না, সেখানে মানুষ বিকল্প হিসেবে বিদেশে যাবে। আপনারা বিদেশ যাওয়াটাকে বড় করে হয়তো দেখছেন বা দেখাচ্ছেন, আজকে আপনার প্রতিবাদ্যও তাই। আমার কাছে কিন্তু সেটা বড় বিষয় নয়। আমার কাছে ওই কয়েক লক্ষ লোক বাইরে যায়, তার চেয়েও বেশি বাংলাদেশের 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবাটা, তাদের স্বাস্থ্য চাহিদাটা আমরা অ্যাক্সেসিবল করতে পারছি কিনা, এইটা হলো আমার কাছে গুরুত্বপূর্ণ। সেইটা আমরা মানসম্পন্ন করতে পারছি কিনা, এইটা হলো গুরুত্বপূর্ণ। এবং সেটা যদি করতে পারি তাহলে দুটো লাভ হবে। লোক বাইরে যাবে না, ওটা নিয়ে আপনাকে চিন্তাও করতে হবে না। উল্টো ট্যুরিজম হতে পারে, যে অন্য দেশ থেকে আমাদের দেশে চিকিৎসা নিতে আসতে পারে। আর আপনি আমাকে যে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, ওখানে কিছু সমস্যা আছে। আপনি 5টা মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেছেন, কিন্তু আসলে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো বিশেষ চিকিৎসার ব্যবস্থা নেই। আর আপনি কিছু বিশেষায়িত হাসপাতালের কথা বলেছেন, এটা অত্যন্ত সীমিত। আমি এই দিকটায় বেশি জোর দিতে চাই। সেটা হলো যে বাংলাদেশে আরো অসংখ্য বিশেষায়িত হাসপাতাল, বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখানে মান উন্নত করতে হবে। এখানে আপনি যদি আমরা সার্টিফিকেশনের ব্যবস্থা করি, আমরা যদি হাসপাতালগুলোকে গ্রেডিং করে দিতে পারি, যেমন ধরেন অ্যাপোলো হাসপাতাল শুনলে আমরা আমাদের মাথায় একটা ঢোকে যেটা একটা মানসম্পন্ন হাসপাতাল। তো আমাদের দেশেও যদি এরকম চেন হাসপাতাল হয় এবং তার একটা গ্রেডিং থাকে, ইন্টারন্যাশনাল রেটিং থাকে, তাহলে কিন্তু মানুষের আস্থা অটোমেটিক্যালি আসবে। এখন ধরুন আপনি হৃদরোগ ইনস্টিটিউটের কথা বলুন, তাহলে শুধু ঢাকায় একটা 18 কোটি মানুষের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল শুধু ঢাকায় হবে, এটা কি ভাবা যায়? আমাদের প্রত্যেকটা বিভাগে এরকম হৃদরোগের হাসপাতাল থাকা উচিত। তবুও এর বাইরেও কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে তারা হৃদরোগের চিকিৎসা দিচ্ছে এবং বাংলাদেশে এখন অসংখ্য মানুষ হৃদরোগের চিকিৎসা নিচ্ছেন, স্টেন্টিং করাচ্ছেন বাংলাদেশে। তাহলে কিন্তু তার মানে চেঞ্জ নেই তা না, আছে। কিন্তু সেটা আমরা যদি সামগ্রিক করতে চাই তাহলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমাদের একজন আলোচক ইতিমধ্যেই বলেছেন, আমি সেটার সাথে শুরু মিলিয়ে বলতে চাই যে আমাদের চাহিদাটা কোথায়, আমাদের ঘাটতিটা কোথায়, আমাদেরকে এটা নিরূপণ করতে। যেমন ধরেন আমাদের ক্যান্সারের চিকিৎসার কথা যদি বলি, এটা বিশাল ঘাটতি। আপনি এর মধ্যে ক্যান্সার হাসপাতালে গিয়েছেন কিনা জানি না, এটা আমার অফিসের পাশে ছিল, আমি ওখানে থাকতাম। এখানে যে কি ভয়াবহ অবস্থা, মানে একটা রুগীর একটা ট্রিটমেন্টের ডেট পেতে কত যে ঘুরতে হয়। এই যে প্রফেসর হামিদ যেটা বললেন যে ইন্ডিয়া যেতেও যতটুকু
তার কষ্ট না হয়, এই হাসপাতালে এসে চিকিৎসা পেতে তার চেয়ে বেশি কষ্ট হয়। তার মানে ধরেন আমরা যদি এইভাবে বলি, আপনি যেটা বিশেষজ্ঞ হাসপাতালের কথাই যেহেতু বললেন, তাহলে আমাদের আসলে পরিকল্পনা হওয়া উচিত প্রত্যেকটা বিভাগে আমাদের এই ধরনের বড় বিশেষায়িত হাসপাতাল থাকতে হবে, ছোটখাটো না। এবং সেটা হইতে হবে যে ফাংশনাল, সেটা হইতে হবে কোয়ালিটি, সেটা হতে হবে অ্যাক্সেসিবল। আমরা মানুষের কাছে যদি অ্যাক্সেসিবল না করি, আমরা যদি নানা ধরনের ফি আরোপ করি, নানা ধরনের টেস্ট বাইরে করতে দিই, আমাদের বিশেষায়িত হাসপাতালগুলোতে ভালো চিকিৎসক থাকা সত্ত্বেও সেই সেবাটা আর অ্যাক্সেসিবল হয় না। তো সুতরাং আমাদের আমি যেটা মনে করি যে আমাদের খুব গুরুত্ব দেওয়া দরকার যে বাংলাদেশকে একটা ছোট দেশ ভাবলে হবে না, জনসংখ্যার দেশ থেকে বাংলাদেশকে একটা বড় দেশ ভাবতে হবে। এবং এবারে একটা সুযোগ আসছিল আমাদের এই জুলাই আন্দোলনের পরে যে রাষ্ট্র সংস্কারের চিন্তা ভাবনা, সেখানে আমার একটা প্রত্যাশা ছিল যে হেলথে একটা বড় সড়ো সংস্কারের সুযোগ আসছে এবং সেটা হবে কিনা। কিন্তু এখন পর্যন্ত যেটুকু আলামত দেখছি তাতে খুব আশাবাদী হওয়া যাচ্ছে না। তো সুতরাং আমি এখানে বলেই শেষ করি যে সেটা হলো যে আমরা যদি সত্যিকার যে বিদেশমুখী প্রবণতাটা কমাতে চাই, তাহলে আমাদের জোর দিতে হবে, একটা হলো আমাদের সার্ভিসগুলো অ্যাক্সেসিবল করতে হবে, এক নাম্বার 2 হলো এগুলো মানসম্পন্ন হইতে হবে, আমাদের মনিটরিং সুপারভিশন বাড়াতে হবে, প্রতারণা যেন না হয়, ভুল পরীক্ষা নিরীক্ষা যেন না হয়, সেগুলো নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের কিছু মানুষ যাবে, কেননা মানুষ যখন অসৎ পথে অনেক বেশি ইনকাম করে, সেই খরচটা করার তারা একটা ওই সর্দির জন্য সিঙ্গাপুরে যায়, এটাও তার একটা কারণ যে তার এত টাকা, সেই টাকাটা খরচ করতে হবে। কিন্তু সেটার আমাদের চিন্তা করার দরকার নেই, এরকম কিছু লোক করবে। তো বরঞ্চ বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা চিন্তা করি, সেটা তো আছে, সেটা যেতে পারে, আপনার কথা যুক্তি আছে, অবৈধ টাকা খরচ করতে যেতে পারে, কিন্তু সেই উদাহরণও তো আছে যে জমি জমা বিক্রি করে বিদেশে চিকিৎসা করতে যাচ্ছে। এটা তো সত্যি, এটা তো স্বীকার করছি আমি বলিনি যে লোক যাচ্ছে না, অসংখ্য লোক যাচ্ছে, আমি সেটা তো স্বীকার করেছি। কিন্তু সেগুলোর বাস্তবতা হলো এগুলো যে মানে সমাধান আমি চাচ্ছি, সমাধানের কথা ভাবছি। সেটা হলো যে সরকার একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত, যাতে করে আমাদের স্বাস্থ্যটা মানসম্পন্ন হয়, আমাদের স্বাস্থ্য অ্যাক্সেসিবল হয়, এখানে কোয়ালিটি হয়, মানুষের ট্রাস্ট আসে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে ব্যবসা। আরেকটা কথা আমি একটু বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আনতে চাই, যে বাংলাদেশে স্বাস্থ্যকে সবাই বাণিজ্য হিসেবে দেখে, এটা সরকারও দেখে। এই যে আব্দুল তুষার বললেন, আপনি বললেন যে এখন চায়নায় লোকজন যাক চিকিৎসা নিতে, সরকার যখন এটা বলে তখন মনে হচ্ছে সরকার দালালি করছে যে লোকজন ওখানে চিকিৎসা নিতে যান। এখানে একটা বাণিজ্য একটা বিষয় আছে, এখানে যে সংস্থাগুলো তৈরি হয় তারাও কিন্তু বাণিজ্য করতে চায়, লোকজনকে বেশি করে পাঠাতে চায়, যত বেশি লোক পাঠাবে তত বেশি। ঢাকা মেডিকেলের সামনে বিভিন্ন দালাল থাকে অন্যান্য ক্লিনিকে পাঠানোর জন্য, ওই কথাটাও আসতেছি, আপনার বিদেশে পাঠানোর জন্য অনেক দালাল কিন্তু ঘুরছে। এক্স্যাক্টলি ওই কথাটাও আসছে যে দেখুন আমাদের হাসপাতালগুলো কেন্দ্র করেও, সরকারি হাসপাতাল কেন্দ্র করেও বাণিজ্য বিশাল। এখানে চিকিৎসকরা বাণিজ্যে জড়িত, এখানে নার্সরা বাণিজ্যে জড়িত, এখানে ওয়ার্ড বয়রা বাণিজ্যে জড়িত, এখানে স্থানীয় লোকজন বাণিজ্যে জড়িত। তার মানে হলো যে আমাদের একটা সেবামুখী খাত যে স্বাস্থ্য, এইটা বাংলাদেশে এই ধারণাটাই আমাদের নেই। আমাদের ধারণাটা পাল্টাতে হবে, সেবামুখী খাত করতে হবে, তাহলে আমাদের এই পরিবর্তনগুলো আসবে এবং আশা করি বহির্মুখী প্রবণতা কমে যাবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি আবার আসবো। অধ্যাপক ডাক্তার মোজাহারুল হক, আপনি সবার কথাই শুনলেন, অনেকগুলো প্রশ্ন এখানে এসছে। সরকার যখন বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কথা বলে যে ভারত বন্ধ হয়েছে বলে আমরা চীনে যাব কিংবা অন্য কোনো দেশে যাব, সেই জায়গায় তো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কিংবা এখানকার চিকিৎসা ব্যবস্থা যদি আন্তর্জাতিক মানের আমরা করতে পারি, তাহলে তো বিদেশে পাঠানোর কোনো প্রশ্নই উঠে না, বরং আমাদের দেশে আপনার চিকিৎসা নেওয়ার জন্য বিদেশ থেকে অনেক মানুষ আসতে পারে। এই বিষয়ে আপনি কি বলবেন? এবং অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য খাতের সংস্কারে কমিশন গঠন করেছে, এই কমিশন ঠিক কোন কোন দিকে বেশি গুরুত্ব দিয়েছে? ধন্যবাদ আপনাকে। সুন্দর এবং বিশদ আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে। তো আমি কয়েকটা বিষয়ের দিকে একটু
নজর দিতে বলবো, যারা শ্রোতা দর্শক আছেন এবং আমার সাথে যে কলিগরা আছেন এখানে। প্রথম কথা হলো যে আমরা যদি একটু পেছনের দিকে যাই, ধরেন আমরা ৭২ সালের দিকে যাই, কারণ আমি সে বছর ডাক্তার হয়েছি। তো সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল ৪ কোটি থেকে অল্প বেশি। ৪ কোটি লোকের জন্য মেডিকেল কলেজ ছিল তখন মোট ৮টি, তার মধ্যে 5টি পুরোপুরি ফাংশনাল ছিল, আর 3টে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের পর্যায়ে স্টুডেন্টরা পড়াশোনা করতো। তার মানে 4 কোটি লোকের জন্য 8টি মেডিকেল কলেজ ছিল। আর আজকে মেডিকেল কলেজের সংখ্যা কি পরিমাণ বেড়েছে, আপনি 100-এর উপরে তো অনেক আগেই হয়ে গেছে, এখন আরও অনেকে কিউতে আছে। এই কথাটা আমি এই জন্য বললাম যে একটা স্বাস্থ্য ব্যবস্থা চালানোর জন্য, মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনার জন্য প্রথম দরকার যেটা হলো ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার বলতে আমি বলছি ডাক্তার, বিভিন্ন ধরনের ডাক্তার, এবং সর্বোচ্চ ডিগ্রিধারী ডাক্তার যেটা সম্ভব সেই ডিগ্রিধারী ডাক্তার ছাড়াও নার্স, প্যারামেডিক্স যারা তাদের সহযোগী থাকবেন। এই ম্যান পাওয়ারের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করা দরকার। স্ট্র্যাটেজিক প্ল্যান বলতে আমি বলছি একটা কৌশলগত পরিকল্পনা, যে আমার জনসংখ্যা, আমি আবার ফিরে যাই যদি 71-72-এ, তখন আমার জনসংখ্যা 4 কোটি, এবং 4 কোটির মধ্যে আমার মেডিকেল কলেজ ছিল, আমি যদি 8টাও ধরি তাহলে 8টা। তো যেই কথাটা দিয়ে শুরু করছিলাম যে আমরা এতগুলি হাসপাতাল করেছি সারা বাংলাদেশে, এখন সেই সময় কোনো প্রাইভেট মেডিকেল কলেজ ছিল না, আমি যখনকার কথা বলছি। আর আজকে প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা সরকারি মেডিকেল কলেজের চেয়ে কয়েক গুণ বেশি। তো এই যে আমি মেডিকেল কলেজগুলি করলাম, এর মাধ্যমে যে জনশক্তিটা তৈরি হয়ে আসবে, তাদেরকে তো আমার এই জাতিরই অ্যাবজর্ব করতে হবে, মানে আমরা এখানে তাদেরকে অ্যাকোমোডেট করব আমাদের সেবা দেওয়ার জন্য। তো এখন প্রথম যেটা দরকার সেটা হলো একটা কৌশলগত পরিকল্পনা দরকার। আমাদের কোন ডিসিপ্লিনে কতজন ডাক্তার দরকার, আমাদের কতজন নার্স দরকার, কতজন প্যারামেডিক্স বা অন্যান্য পেশাজীবী দরকার, এই জিনিসটা বাংলাদেশে এখনও পর্যন্ত কিন্তু আমরা পাই না যদি খুঁজতে যাই যে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে কিনা। আপনি দেখেন আজ থেকে 20 বছর পরে আপনার কতজন ডাক্তার লাগবে, কতজন নার্স লাগবে, আপনার প্ল্যানিংটা কিন্তু আগেই করতে হবে। সেটা 10 বছরের পরিকল্পনায় করেন আর 20 বছরের পরিকল্পনায় করেন, কিন্তু আমরা কি সেটা করেছি বা করি না। সুতরাং কি হচ্ছে আমাদের এখানে, যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একজন ডাক্তারের জন্য অন অ্যান অ্যাভারেজ আমরা 3 জন নার্স মনে করি, যদি সেই তুলনায় এখন কি হয়েছে, ডাক্তারের সংখ্যা নার্সের সংখ্যার চেয়ে বেশি, অথচ একজন ডাক্তারের সাথে প্যারামেডিক্স এবং নার্স মিলিয়ে মিনিমাম 3 জন হওয়া উচিত, কিন্তু তা কি হচ্ছে আমাদের? সুতরাং একটা সেবা দিতে গেলে তো একটা টিমের দরকার হয়, সেই টিমটাই আমরা তৈরি করতে পারি না। তাহলে প্রথম হলো আমাদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান নাই যে আগামী 10 বছর পরে বা 15 বছর পরে আমাদের কতজন ডাক্তারের প্রয়োজন হবে কোন এরিয়াতে। আমরা ক্যান্সার নিয়ে কথা বলতেছি, আপনি জানেন ক্যান্সার রেজিস্ট্রি পর্যন্ত নাই বাংলাদেশে, অথচ আপনি নেপালে যান, ইউ উইল গেট এ ক্যান্সার রেজিস্ট্রি। কতজন ক্যান্সার রুগী আছেন, কী ধরনের ক্যান্সার রুগী আছেন, এগুলি তারা জানে। এবং তারা যখন প্ল্যান করে তখন ওই ক্যান্সার স্পেশালিস্ট তৈরি করতেও তারা কিন্তু ওই প্ল্যান অনুযায়ী করে যে আমাদের এখানে মুখগহ্বরের ক্যান্সার বেশি, সুতরাং এই এরিয়ার জন্য আমার নার্স এবং ডাক্তার তৈরি করা দরকার। এই কথাটার পরে আমি একটা অবজারভেশন বলি আপনাদেরকে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবজারভেশন আজ থেকে প্রায় 14 বছর আগে। সেই সময়ে তারা বলছে যে মন্ত্রণালয়ের অদক্ষতা একটা প্রথম কথা, তারপরে অপচয়, অর্থের অপচয়, তারপরে দুর্নীতি, যে স্বাস্থ্য ব্যবস্থার মান যদি উন্নত করতে হয় তাহলে প্রথম যেটা হলো সেটা হলো জনশক্তি। এবং আমাকে প্রথম একটা জনশক্তির প্ল্যান করতে হবে যে আমাদের এক্সিস্টিং যে ফ্যাসিলিটিসগুলি আছে ইনক্লুডিং মেডিকেল কলেজ অ্যান্ড টারশিয়ারি হসপিটালস, এইগুলির জন্য কি পরিমাণ আমাদের ম্যান পাওয়ার লাগবে কোন এরিয়াতে, এইটা আগে ঠিক করা উচিত, প্রথম কথা। দ্বিতীয়ত যে WHO যে অবজারভেশনের কথা বললাম আমি, 4টা জিনিস, ওই 4টা জায়গায়ও হাত দিতে হবে যাতে মন্ত্রণালয় ঠিকমতো ফাংশন করে এবং আমাদের প্রকৃতভাবে ব্যবহার করতে পারে ম্যান পাওয়ার। আরেকটা দেখেন শিক্ষার ব্যাপারে যে সমস্যাটা, মেডিকেল কলেজগুলিতে কি প্রকৃত শিক্ষা হচ্ছে? আপনি আশ্চর্য হয়ে যাবেন, এমন মেডিকেল কলেজ আছে বাংলাদেশে যেখানে শিক্ষক স্বল্পতা এমন যে সেখানে একজন মেডিসিনের প্রফেসর গিয়ে
অন্য একটা বেসিক সাবজেক্ট পড়াচ্ছেন বা প্যারাক্লিনিক্যাল প্রিক্লিনিক্যাল সাবজেক্ট যে পড়াচ্ছেন, কারণ সেই সাবজেক্টের কোনো শিক্ষকই নেই, অথচ দ্যাটস এ মেডিকেল কলেজ। সুতরাং এটা তো হওয়ার কথা ছিল না। আপনি মেডিকেল কলেজ করলে কত জনশক্তি লাগবে এটা তো আমাদের জানা, আমরা সেইভাবে কি সেই জনশক্তি তৈরি করেছি? আপনি কি প্রতিটি মেডিকেল কলেজে শিক্ষক দিতে পেরেছেন? দিতে পারেন নাই। এখন কথা হলো যে যদি আপনি মেডিকেল কলেজগুলিতে মানসম্মত চিকিৎসা দিতে চান, তাহলে আপনি ডাক্তার তৈরিতে আপনাকে মানসম্মত শিক্ষকও দিয়ে সেরকম ডাক্তার তৈরি করতে হবে। আজকে ডাক্তার রুগীর সম্পর্কটা যদি আপনি দেখেন, খুব একটা ভালো না। রুগীরা ডাক্তারদের সম্বন্ধে ভালো ধারণা পোষণ করে না। আপনি কি তাদেরকে ডাক্তারদেরকে কি বিহেভিয়ারাল সায়েন্সটা পড়িয়েছেন? পড়াননি। আপনি কি তাদেরকে এথিক্সটা ভালো করে পড়ান? নৈতিকতাটা ভালোভাবে পড়ান? না, সেটাও পড়ান না আপনি। কমিউনিকেশন স্কিল কোনো দিন কি দেখেছেন একজন ডাক্তার সাহেব একটা রুগী ঢুকলে সে তাকে সালাম দিয়েছে? আমার এখানে ডাক্তার আছেন আরও, কোনো দিন কি রুগীকে সালাম দিয়েছেন? একজন বয়স্ক রুগী ঢুকেছেন, কোনো দিন তো সালাম দিয়ে তাকে গ্রিট করেন নাই, আসেন বলে গ্রিট করেন নাই। আপনি বসে থাকেন, ডাক্তার বসে থাকেন যে কখন আমাকে সালাম দিবে, মানে রুগী কেন আমাকে সালাম দেবে, ইট ইজ মাই রাইট। এই যে একটা ধারণা, এতে কিন্তু রুগী আর ডাক্তারের যে সম্পর্ক, এইটার কোনো মান উন্নয়ন হয় নাই বাংলাদেশে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আপনারা আলোচনা করলেন আমাদের অনেকেই যে এখান থেকে কেন বাইরে বিদেশে যায়। আপনি কলকাতার ডাক্তারদের বিহেভিয়ার যদি একবার দেখেন তাহলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তাই এই মুগ্ধ, এটা তাদের আর্টিফিশিয়ালও হইতে পারে, কিন্তু তারা সেটা করে এবং রুগীর কাছে মনে হয় যে তারা মোর আন্তরিক আমাদের চেয়ে, আমাদের বাংলাদেশের চিকিৎসকদের চেয়ে। এই যে কতগুলি জায়গা আমি বললাম, মেডিকেল কলেজের শিক্ষায় যেটার উপরে গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো এথিক্সের পাশাপাশি বিহেভিয়ারাল সায়েন্স, কমিউনিকেশন স্কিল, এগুলি অন্তর্ভুক্ত করা দরকার। আজকেও কিন্তু আমরা যা সংস্কার করতেছি, সেই সংস্কারের জায়গায় আমাদের প্রথম দায়িত্ব হবে যে আমাদের দেশে সুচিকিৎসা যেমন হবে সেরকম সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার হবে। এই দুটো জিনিসকে নিশ্চিত করার জন্য যা করা দরকার, দ্যাট শুড বি দ্য প্রায়োরিটি। ধন্যবাদ আপনাকে। শরীফ, দেশের চিকিৎসা ব্যবস্থা বদলানোর দায়িত্ব যাদের কাঁধে, তারা নিজেরাই চিকিৎসার ক্ষেত্রে বিদেশ নির্ভর, ফলে দেশের পুরো চিকিৎসা ব্যবস্থাও পরদেশ নির্ভর হয়ে উঠেছে ক্রমাগত। এর থেকে বেরোনোর উপায় কি? ধন্যবাদ। আমি যে সমস্যাটা দেখি সেটা হচ্ছে স্টেট পলিসি, রাষ্ট্রের নীতিটা কি। রাষ্ট্রের নীতিটা হচ্ছে, আমার এখানে স্বাস্থ্য ব্যবস্থায় গণমুখী নীতি হওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রের পলিসিটা হচ্ছে ধনমুখী নীতি। যার ধন আছে, যার সম্পত্তি আছে, তিনি চিকিৎসাটা পাবেন। উপজেলা পর্যায়ে, আমি গ্রামের ছেলে, উপজেলা পর্যায়ের যে হাসপাতালগুলো আছে, কোনো একটা হাসপাতালে গিয়ে আপনি কোনো চিকিৎসা পাবেন না, সেখানে একটা পরামর্শ পাবেন। আপনি যাওয়ার পরে বলবে তাকে রোগীকে জেলার হাসপাতালে নিয়ে যান। আমার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। আমি একেবারে নিশ্চিত করে আপনাকে বলছি, আমাদের সেই হাসপাতালে একজন রোগী যাওয়ার পরে বলা হয় যে রোগীকে খুলনায় নিয়ে যান, এবং এই খুলনায় যে নিয়ে যান এটি আজ থেকে 5 দশক ধরে এটি চলছে। রাষ্ট্র চাইলে ঢাকা শহরের বড় বড় যে হাসপাতালগুলো আছে, ডক্টর শামীম সাহেবরা যদি ল্যাবেইড হাসপাতালটা তৈরি করতে পারেন, তাহলে আমার রাষ্ট্রের ক্ষমতা কি তার থেকে কম যে সে খুলনা শহরে একটা মানসম্মত হাসপাতাল তৈরি করতে পারেন না? অবশ্যই পারেন। তার শক্তি কি এত দুর্বল বা তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি যে সে চট্টগ্রামে একটা মানসম্মত হাসপাতাল তৈরি করতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু এই কাজটি তিনি কেন করেন না? কারণ হচ্ছে তার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এটা যে উনি পুঁজিকে প্রমোট করেন। তো আমি যেটা মনে করি যে আমাদের একটা কম্প্রিহেন্সিভ পলিসি দরকার, যে শুধুমাত্র আমার ওই যে অপারেশন করাটা। আমি এখানে শেষ করব, জাফরুল্লাহ চৌধুরী প্রয়াত, তিনি অনেকের সাথে আমাদের সম্পর্কটা আমার জানি, এবং তিনি তার স্বভাবসুলভ কতগুলো কথা বলতেন। তিনি আমাকে একদিন বলছেন যে শোনো মিয়া, একজন ডাক্তার যখন একজন রোগীর হাত ধরে বলে যে আপনার যে অসুখটা হয়েছে, আমি যদি চিকিৎসা দেই আপনি সুস্থ হয়ে যাবেন, ভয়ের কিছু নাই, ওই রোগীটা 70% মানসিকভাবে সুস্থ হয়ে যান,
আমি জানি না তুষার ভাইরা হয়তো এটিকে আরও অন্যভাবে ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু আমি যেটা মনে করি আমাদের এইখানে রোগী এবং চিকিৎসকের, আপনি বলতে পারেন যে একজন ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসককে যে পরিস্থিতির ভেতর থেকে প্রতিদিন যত সংখ্যক মানুষকে চিকিৎসা দিতে হয় তার পক্ষে অনেক সময় নিজেকে স্বাভাবিক রাখা যায় না। আবার রোগী কখনো কখনো তার নিজের কতগুলো ভুলের কারণে, একজন রোগী যখন মারা যাচ্ছে তার স্বজনদের যে আচরণগুলো, এই আচরণগুলো ডাক্তারকে কখনো কখনো মানবিক থাকতে দেয় না। কিন্তু তারপরেও আমি মনে করি যে আমাদের রোগী এবং চিকিৎসকের মধ্যে এই যে আন্তঃসম্পর্কটা, এটাকে আরও কিভাবে মানবিক করা যায় সেটি ভাবতে হবে। আমাদের উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য ব্যবস্থা আপনি বলেছেন, আমাদের এখানে ধারণাটা কি? ধারণাটা হচ্ছে হাসপাতালে যদি আমি মেশিন সাপ্লাইটা দিতে পারি, এটাই হচ্ছে আমার একটা বড় রকমের ডেভেলপমেন্ট। আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে আমাদের শিশুদেরকে যে ওজন মাপার জন্য একটা যন্ত্র আছে, তার দাম হলো 7,000 টাকা। সেই যন্ত্রটি কেনার পর সেটা যখন নষ্ট হয়ে যায়, সেটিকে রিপেয়ার করার পর বিল করা হয়েছিল 42,000 টাকা। এই ঘটনার থেকে আপনি বুঝতে পারেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে কী ধরনের দুর্নীতির মধ্যে আমরা ফেলে দিয়েছি। আমি মনে করি যে আমাদের রাষ্ট্র, আমাদের সরকার মনে করেছে অন্যান্য জায়গায় তার যে পলিটিক্যাল লিডারশিপ, সেই লিডারশিপকে ধনী করার জন্য যেমনিভাবে সে নদী খননের কাজটা দেয়, তার দলের অমুক নেতাকে হাসপাতালে কেনাকাটার কাজটা দেয়, হাসপাতালে খাবার বরাদ্দের জন্য তার টেন্ডারটা দেয়। এখান থেকে বের হতে হবে। ধন্যবাদ জনাব শরীফ। জনাব আব্দুল তুষার, দেশের রোগীরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে দেশের চিকিৎসা নেয়, সেই জন্য চিকিৎসা খাতে ঠিক কোন কোন জায়গায় সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটু দ্বিমত পোষণ করি। আমাদের শ্রদ্ধেয় আলোচক বলেছেন যে ডাক্তাররা রোগীদেরকে সালাম দেয় না। আমি অনেক চিকিৎসককে দেখেছি রোগীদেরকে সালাম দেয়। আমি নিজে ব্যক্তিগতভাবে বহু রোগীদেরকে সালাম দিয়েছি এবং আমার যে প্রফেসর ছিলেন তাকেও দেখেছি, তিনি সালাম দেন। প্রথম বিষয়টা হচ্ছে সালাম কোনো সম্মানসূচক বিষয় না। সালাম হচ্ছে যে কোনো মুসলিম আরেকজনকে দেখা হলে তার ভালো কামনা করবেন, এটা একজন আরেকজনকে সম্মান দেখানোর জন্য দেন না, একজন আরেকজনের প্রতি ভালোবাসা কিংবা তার প্রতি এক ধরনের কেয়ার শো করার জন্য দেন। কিন্তু দেখবেন যখনই আলোচনাটা ওঠে লোকে বলে যে ডাক্তারকে সালাম দেয়। ডাক্তারের কাছে রোগী কিন্তু বছরে একবার দুবার যায়। অতীব অসুস্থ না হলে ডাক্তারের কাছে তো রোগী প্রত্যেক দিন যায় না, কিন্তু বাংলাদেশের সরকারি অফিসগুলিতে বাংলাদেশের জনগণ প্রতিদিন যায়। থানাতে সালাম দেয়, সচিবালয়ে সচিবরা সালাম দেন, বাংলাদেশের যত সরকারি দপ্তর আছে সেখানে তারা কেউ সালাম দেন। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিলে সেখানে যারা শিক্ষা দেন তারা কি ছাত্রদের দেখলে সালাম দেন? ফলে এইটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে সবসময় সালাম দেওয়ার দায়িত্বটাই ডাক্তারকে দিয়ে বলা হয়, ডাক্তার ভালো ব্যবহার করে না। তো আমি একটু জানতে চাই যে ভারতে গেলে কি তারা আসসালামু আলাইকুম বলে নাকি অন্য কিছু বলে? তখন রোগীদের ভালো লাগে প্রত্যেকের। এবং এখন সংস্কারের নামে যে বিষয়টি করা হচ্ছে, আমি মনে করি সেখানেও ঘাটতি আছে। সবচেয়ে দেরিতে রিপোর্ট দিচ্ছেন হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। এবং মজার ব্যাপার দেখেন, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় অধ্যাপক পদে শিক্ষকের ঘাটতি সবচেয়ে বেশি, এবং এই জরিপটা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেখানে বলেছে 801টা অধ্যাপকের পদ আছে, যার মধ্যে 525টা খালি ছিল গত বছর ফেব্রুয়ারি মাসে। আমি জানি না এখন কতগুলি খালি আছে। সহযোগী অধ্যাপকের পদ ছিল যা 1371টি, তার মধ্যে 836টি খালি ছিল। ফরেন্সিক মেডিসিন অধ্যাপক খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেখানে বাংলাদেশে অপরাধ হয় এবং পোস্টমর্টেম করার জন্য ফরেন্সিক মেডিসিনের লেখাপড়া করা লোকজন দরকার। আরো মজার ব্যাপার আছে, আমাদের মেডিকেল কলেজগুলিতে একই সাথে যারা এমবিবিএস লেভেলে পড়ান তারাই আবার পোস্ট গ্রাজুয়েটদের জন্য ক্লাস নেন, এবং সেই সব পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী যে তাদের এখানে দেওয়া হয়েছে সেই অনুপাতে কি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এর জন্য অধিকতর শিক্ষক দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর একদিকে যেমন সরকার সিট বাড়িয়েছেন, চাপ তৈরি করেছেন, কিন্তু সেই চাপ মোকাবেলা করার জন্য যথেষ্ট পরিমাণ শিক্ষক দেন নাই। এখন যদি সংস্কারের প্রশ্নে আসেন, তাহলে আমি মনে করি প্রথম সংস্কার করা প্রয়োজন হচ্ছে মেডিকেল ব্যবস্থাপনায় যারা স্বাস্থ্য সেবা প্রদান করেন সেই সেবা প্রদানকারীদেরকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসে তাদের মন থেকে যে ডিস্যাটিসফ্যাকশন সেটা দূর করা খুবই জরুরি। একজন তেতে থাকা লোক, একজন অসন্তুষ্ট লোক, একজন হতাশ ব্যক্তি কোনোভাবেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে না, এটাই স্বাভাবিক। গত বছরের আগের বছর একটা জরিপ হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, একটা স্টাডি হয়েছে যার
অর্থায়ন করেছিলেন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং সেখানে বলা হয়েছে ডাক্তারদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নাই। অধিকাংশ ডাক্তার তার নিজের বাড়িতে গিয়ে টয়লেট করতে হয় বলে পেশাব চেপে বসে থাকেন। ডাক্তারদেরকে প্রচুর পরিমাণে ডাক্তারির বাইরে কাগজ অ্যাটেস্ট করতে হয়, এবং অ্যাটেস্ট না করলে ডাক্তারদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে হুমকি প্রদান করা হয়, গালিগালাজ করা হয়। এই গত বছরও দুর্গাপুরে ডাক্তারকে হ্যারাস করা হয়েছে, শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, কারণ তিনি অ্যাটেস্টেশন করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন যে তার রোগী আছে। ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার সাহেব সালাম দিবেন, কিন্তু রোগীর আত্মীয় স্বজন যখন তখন 12-13 জন ঢুকে পড়ে ডাক্তার সাহেবকে প্রহার করবেন। আজ পর্যন্ত ডাক্তার প্রহার করার জন্য রাষ্ট্র এবং সরকার কাউকে শাস্তি দিয়েছে? একটা শাস্তি হয়েছে। ফলে এইসব কথার উত্তর না দিয়ে আপনি যদি বলেন যে যা কিছু করে গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, সব দোষ ডাক্তারের, সিস্টেমের কোনো দোষ নাই, সিস্টেমের কোনো প্রবলেম নাই, সিস্টেম খুব ভালো চলছিল, ডাক্তাররাই আসলে সেবা দেয় না, নার্সরাই সেবা দেয় না, এটা সম্পূর্ণ ভুল। আগে যারা স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার করছেন তাদের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন আছে। এইবার যখন স্বাস্থ্য সংস্কার হচ্ছে, তার আগে যে বদলিগুলি করা হয়েছে পুরো স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে, র্যান্ডম বদলি, এই বদলিগুলিকে যোগ্যতার ভিত্তিতে করা হয়েছে নাকি রাজনৈতিকভাবে করা হয়েছে? যে শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলি বদল করা হয়েছে, এই নাম পরিবর্তনের ফলে যে প্রচুর পরিমাণে প্যাড, প্রেসক্রিপশন, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টের জন্য যেসব কাগজপত্র, বিরাট যে দাপ্তরিক পরিবর্তন, যে সাইনবোর্ডগুলি বদলাতে হচ্ছে, এইটা কি সঠিক খাতে খরচ নাকি এটা অপচয়? তামিম ইকবাল যে হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন, সেই হাসপাতালটি মানসম্পন্ন না হলে কি তামিম ইকবাল এইরকম একটা ইমার্জেন্সির মধ্যে দিয়ে ভালো হয়ে আসতে পারতেন? এই হাসপাতালটির নাম মিডিয়াগুলিতে উল্লেখ করা হয় নাই কেন? এই হাসপাতালটি নতুন তৈরি করা হয়েছিল এবং নামকরণ করা হয়েছিল। নামের সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা ডেলিভারি করার সম্পর্ক কি? যে স্বাস্থ্য সংস্কার কমিশন এই সামান্য ক্ষুদ্রতা থেকে উঠে আসার পরামর্শটা দিতে পারে না, যে রাষ্ট্র এখনো পর্যন্ত সংকীর্ণতার মধ্যে থাকে, যে স্বাস্থ্য ব্যবস্থা ডেলিভার করার চাইতে সার্টিফিকেটের উপরে কি নাম লেখা হয়েছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। যে টাকা দিয়ে আপনি বাজার করতে পারেন না কারণ টাকার অবমূল্যায়ন হচ্ছে, সেই টাকার উপরে যারই ছবি থাকুক, হাতির ছবি আর বাঘের ছবি আর শেয়ালের ছবি, তাতে কি কিছু আসে যায়? যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিকতা ঠিক না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রশাসকরা রাজনীতি বাদ দিয়ে স্বাস্থ্য সেবাকে একটি ডেলিভারেবল পণ্য হিসেবে চিন্তা না করতে পারেন, একটা হিউম্যানিটেরিয়ান পণ্য হিসেবে চিন্তা করতে না পারেন, ব্যবসার ঊর্ধ্বে উঠে একটি মানবিক সেবা প্রদানের বিষয় হিসেবে কল্পনা করতে না পারেন, যিনি হাসপাতালে ঢোকার সময় সাইনবোর্ড দেখে ঢুকেন কিংবা প্যাডে সাইন করার সময় উপরে কি নাম লেখা আছে সেটা দেখে প্রেসক্রিপশন লেখেন, তাকে দিয়ে কোনো কিছু আসলে সম্ভব না। এবং আমি খুবই দুঃখিত, প্রথমে আমাদের সংস্কার করতে হবে মানসিকতা, আমাদের মাথার মধ্যে যে সংকীর্ণতা এবং নিচতা আছে সেটা পরিবর্তন করতে। এবং দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে, আগে স্বাস্থ্য ব্যবস্থা যারা স্বাস্থ্য সেবা দেন তাদের অধিকার পরিপূর্ণভাবে পূর্ণ করে তারপরে বলতে হবে তুমি সেবা দাও। যে খেতে দেয়, যে সোহাগ করে, সে শাসন করতে পারে। আপনি স্বাস্থ্য ব্যবস্থায় যারা কাজ করেন, একেবারে সুইপার থেকে শুরু করে একদম উপর পর্যন্ত, তার প্রতি আপনার সদয় আচরণ নাই, কিন্তু আপনি আশা করেন যে তারা সদয় আচরণ করবে। এই চিন্তার মধ্যে ভুল আছে, এবং সেই ভুল যদি ঠিক করা না যায়, রোগীরা বিদেশে যাবে। আমি শুধু তুলনা করেন, ভারতের সাথে তুলনা করার সময় ভালো ব্যবহারের তুলনা করেন, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার তুলনা করেন। ভারতে একজন এমবিবিএস চিকিৎসকের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যখন তিনি যোগ দেন অথবা বেসরকারি ব্যবস্থায় যোগ দেন, তার যে ন্যূনতম বেতন, তার সঙ্গে আমাদের এখানে একজনের বেতনকে তুলনা করেন কেন? কখনো তো বলেন না যে ভারতে তারা কয় টাকা বেতন পায় আর আমাদের এখানে কয় টাকা বেতন পায়। এখনো পর্যন্ত মেডিকেল ব্যবস্থায় যে ক্লিনিকগুলি আছে, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, তাদের উপরে এইটুকু প্রযোজ্য করা যায় না যে সকল ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে এবং তাকে তার চাকরির অধিকার দিতে হবে। এখনো পর্যন্ত এটাই করা সম্ভব হয় না। এটার জন্য তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দরকার নাই। আমাদের যে এমপ্লয়মেন্ট ল আছে, সেই ল এর মধ্যেই আছে যে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। দেয় না। ধন্যবাদ আপনাকে ডাক্তার আব্দুল আহাদ। বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে রোগীদের অভিযোগের শেষ নাই। বিশেষ করে ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয়দের আচরণ নিয়ে রোগীদের অভিযোগ সবচেয়ে বেশি। ঘুষ বা বকশিস না দেওয়ায় শিশুর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার মতো ঘটনাও আমরা দেখেছি। এমন আচরণের কারণ কি এবং এর সমাধান কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমি প্রায় অনেক দিন থেকেই ঢাকা মেডিকেল কলেজে কর্মরত থাকায় আমি এখানে যে মেইন প্রবলেমটা যেটা মনে হয়েছে আমার কাছে, এখানে কারা কাজ করে, এই ওয়ার্ড বয়, আয়া বা লেবার হিসেবে যারা ট্রলি ঠেলে, তারা কারা? তারা হচ্ছে আউটসোর্সিং বেসিসে এখানে কাজ করে। আপনি দেখবেন যে প্রায় 8 মাস থেকে আউটসোর্সিংয়ে যারা কাজ করে, অপারেশন প্ল্যান বন্ধ থাকার কারণে তারা বেতন পায় না।
তাদের ফ্যামিলি ঢাকায় কন্টিনিউ থাকে, তাদের বাসা ভাড়া দিতে হয়, তাদের খাবার খেতে হয়। তারা যদি বেতন না পায় তাহলে তারা কিভাবে খাবে? তারা কি না খেয়ে থাকবে? বাসা ভাড়া কীভাবে দিবে? আপনি তো একটা অপরাধ কর্মকে এম্পাওয়ার করে আপনি বলতে পারেন না যে তোমরা কেন চাঁদা চাও। আপনাকে প্রবলেমটাকে সলভ করতে হবে। জি, আমি বলছি যে আপনি দেখেন যে এই যে সিস্টেমটা, তাদের স্যালারি, তাদের যে যৌক্তিক যে কিংবা তাদের যে তাদের কাজের যে মূল্য, সেটা নিয়ে হেলাফেলা করা হয়, তাহলে এই খাতকে কতখানি অবহেলার মধ্যে রাখা হয়েছে। জি, আপনি খেয়াল করেন যে আমরা যখন কথা বলছি তখন হয়তো বা আমার বাবা কিংবা মা যদি অসুস্থ হয়, গ্রামে থেকে সে একটা উপজেলা হাসপাতালে যাবে। উপজেলা হাসপাতালে গিয়ে কি দেখবে? 3 জন, আমার উপজেলায় 3 জন মেডিকেল অফিসার আছে দিনাজপুরের। ওই 3 জন মেডিকেল অফিসার, সে একই সাথে ইমার্জেন্সি মেডিকেল অফিসার, সে একই সাথে গাইনির আউটডোরে বসে, শিশু আউটডোরে বসে, মেডিসিন আউটডোরে বসে, সার্জারি আউটডোরে বসে, আবার রাতের বেলা ইমার্জেন্সি সার্ভিসও প্রোভাইড করে। তাহলে এটা কীভাবে পসিবল? ওই উপজেলার যতগুলো মানুষ আছে, তাহলে আমরা দেখছি পেপার পত্রিকায় বিভিন্ন জায়গাতে 5,000 6,000 ডাক্তার সংকট। কোন প্রসিডিউরে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? আমরা শুধু কেন বলেই যাচ্ছি। তাহলে আমি যখন কথা বলছি তখন একটা রুগী মারা গেলে এই দায় কি সরকার নিবে? তাহলে এই সময়ের মধ্যে আসলে সিস্টেমটা আমরা অভ্যুত্থান করেছি। অভ্যুত্থানটা কেন করেছে? এটা সংস্কার দরকার। সবাই মুখে বলছি সংস্কার দরকার, কিন্তু আমরা যখন সংস্কার নিয়ে আওয়াজ তুলছি তখনও একটা রুগী মারা যাচ্ছে একজন ডাক্তারের অভাবে। তাহলে কেন নিয়োগ দিচ্ছি না আমরা? এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এই যে অপারেশন প্ল্যান বন্ধ, তাহলে অল্টারনেট আপনাকে একটা ওয়ে তৈরি করতে হবে। আপনার বাজেট ফেরত যাচ্ছে, 60% আপনি খরচ করছেন, বাকি 40% অথবা 60%ই ফেরত যাচ্ছে। কেন ফেরত যাচ্ছে? আপনার সরকারি হাসপাতালে ওষুধ পায় না রুগী, আপনার সরকারি হাসপাতালে কোনো একটা রুগী স্ট্যান্ড বা রিং পরানো হয়, তাকে আপনার সাপ্লাই নাই, আপনার আবার বাজেটও ফেরত যাচ্ছে। কেন? এটা তো হলো না। একই সাথে তো সাদা এবং কালো হতে পারে না। আপনার বাজেট ফেরত যাচ্ছে, ওই টাকাটা আপনি ওই খাতে ব্যবহার করেন, ওষুধের খাতে ব্যবহার করেন, যেই খাতগুলোতে আপনার এম্পাওয়ার করা দরকার, বিল্ডিং করা দরকার, ইনফ্রাস্ট্রাকচার, যন্ত্রপাতি। আমার হাসপাতালে, আমার উপজেলাতে 15 বছর ধরে কোনো এক্স রে মেশিন নাই, তাকে এক্স রে হয় না। কোথায় করতে হয়? বাইরে করতে হয়। কেন? আপনার তো বাজেট ফেরত যাচ্ছে। 15 বছর ধরে কি আপনারা বাজেট কেন ফেরত যাবে? এক্স রে মেশিন কিনেন, যে যন্ত্রটা নাই সেটা কিনেন। তাহলে আপনি তো বলতে পারেন না যে কেন মানে এগুলো হচ্ছে। মানে কোন সিস্টেমের কাছে আমরা বেঁধে যাচ্ছি, কারা এটা মানে আমাদেরকে বেঁধে রাখছে? তাহলে আপনাকে দেখতে হবে, তাহলে সরকারি হাসপাতালের মানহীন সেবা যদি নিশ্চিত করতে পারি, তাহলে প্রাইভেটের জমজমাট ব্যবসা, দেশের বাইরে জমজমাট, আমরা দেশের বাইরে রুগী যেতে পারে। তাহলে কি আমরা বুঝে নেব যে এর একটা সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেটের বাইরে আমরা যেতে পারছি না? এইটাকে অবশ্যই ভাঙতে হবে। এবং কারা এটা করছে, আপনারা যারা সাংবাদিক আছেন এবং সচেতন মানুষ আছেন, আমাদেরকে এটাকে আগে মূলোৎপাটন করতে হবে যে কে এটার পেছনে দায়ী। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমাদের ক্যাপাসিটি যদি থাকে, আমি আমার আউটডোরে 50টা রুগী দেখব, কিন্তু ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি আউটডোরে যান, প্রতিদিন 150, 200, 250 রুগী হয়। তাহলে একজন ডক্টর যখন তার ওয়ার্কিং আওয়ারের মধ্যে 50টা রুগী দেখার কথা, সেখানে তাকে দেখতে হচ্ছে 200, 250 রুগী। তাহলে তার কিভাবে টেম্পারটা সে ধরে রাখবে? তার যে সার্ভিসটা সে দেওয়ার কথা 50টা রুগীকে, সুন্দর করে কথা বলে তার রোগটা ডায়াগনোস করার জন্য প্রপার হিস্ট্রি নিয়ে যেভাবে কথা বলার কথা, সেভাবে সে দিতে পারছে না। তাহলে চেইনটা কোথায়? ওই পরিমাণ রুগীর বার্ডেন কমাইতে হবে। আপনাকে ই হেলথ সেবা চালু করতে হবে, যে আজকের জন্য আমরা 50টা রুগী ঢাকা মেডিকেল কলেজে উমুক আউটডোরে আমরা দেখবো, এর বেশি দেখবো না। তাহলে বাকি রুগী কোথায় দেখবো? মুগদায় আছে, মুগদাতে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের ওই রকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ নাই, ওইখানে রুগী দেখতে পারে না। ঢাকার বড় বড় যে ইনস্টিটিউটগুলো আছে, ওই প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডাক্তারও আছে, সব ঢাকা মেডিকেলেই। কেন? ওই যে 4-5টা মেডিকেল কলেজ আছে, প্রত্যেকটাতে আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি না? যেটা আমাদের দেশের সর্বক্ষেত্রে এইটাকে তো আপনাকে এনশিওর করতে হবে। মানে আমরা সবই দেখছি, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? আপনাকে কেন হচ্ছে না, এর পিছনে আপনাকে মানে কারণ খুঁজে বের করতে হবে। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর হামিদ। বাংলাদেশের চিকিৎসা এখন সেবার পরিবর্তে ব্যবসায় পরিণত হয়েছে, ফলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের চিকিৎসা ব্যয় সবচেয়ে বেশি। তো চিকিৎসা সুলভ করতে করণীয় কি বলে আপনি মনে করেন? দেখুন, আমি তার আগে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই যে আমরা সিস্টেমটা কত উইক আমাদের। আপনারা যারা হসপিটালের সাথে জড়িত আছেন, উপজেলা ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজে সার্ভ করেছেন, দেখেন যে আমরা সামান্য একটা প্রেসক্রিপশন এখনও চেঞ্জ করতে পারি নাই। আমরা প্রেসক্রিপশন এখনও যেটা দিই সেটা হচ্ছে যে রুগীরা 10 টাকা দিয়ে যে টিকিট কেনে, সেই টিকিটে হচ্ছে প্রেসক্রিপশন লেখা হয়, ডাক্তাররা সেখানে প্রেসক্রাইব করেন ওষুধ এবং ডায়াগনস্টিক টেস্ট। এই যে ছোট্ট 6 ইঞ্চি 4 ইঞ্চি যে মাপের যে
যে প্রেসক্রিপশনটা, এই প্রেসক্রিপশনটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি নাই। আমি ফর এক্সাম্পল বলি, আমরা এখন এই প্রেসক্রিপশন অডিট নিয়ে একটা কাজ করছি WHO ফান্ডিংয়ে। সেখানে আমরা ময়মনসিংহ মেডিকেলে যখন গিয়েছিলাম, মেডিকেল কলেজ হসপিটালে ওনাদের নিজেদের পয়সা দিয়ে একটা স্ট্যান্ডার্ড A4 সাইজের প্রেসক্রিপশন করেছে। সেইটা যখন অডিটে আসছে, অডিট আমাদের আপত্তি করেছে, সেটা হচ্ছে যে এই প্রেসক্রিপশন ব্যবহার করা যাবে না। সরকার অনুমোদিত যে প্রেসক্রিপশন বিজি প্রেস থেকে করা হয়, ওই যে 10 টাকার টিকিটে ছোট্ট একটা প্রেসক্রিপশন, এইটায় না লেখা যায় রোগীর বিবরণ, রোগের বিবরণ, না লেখা যায় ওষুধ, না লেখা যায় টেস্ট, না লেখা যায় যে ওষুধ খাওয়ার যে প্রসেস যেগুলো আছে সেইগুলো কিচ্ছু করা যায় না। তো ছোট্ট একটা পরিবর্তন। আমি সেই জন্য বলবো যে আমরা যারা আসি সিস্টেমের সাথে, এক্সিস্টিং যারা আছে, তারা যখন থাকে অফিসে তখন কেন যেন তারা এই জিনিসগুলো বুঝতে পারেন না। এখন যারা ডিজি হেলথে আছেন তারা এই জায়গাটুকু যদি বিজি প্রেসকে রিকোয়েস্ট করেন যে আমাদের A4 সাইজের প্রেসক্রিপশন দিতে হবে, এরকম প্রত্যেকটা জায়গা প্রত্যেকে যদি ধরে ধরে যে একটা প্রবলেম যদি সলভ করে যান, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমের বহর কিন্তু এতদিন এত থাকতো না, কিছুটা কমে আসতো। আমি আসি যে আপনার যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে কিভাবে করা যায়। দেখুন, আমাদের স্বাস্থ্য সিস্টেম যেটা গড়ে উঠেছে, টোটাল স্বাস্থ্য সিস্টেমটা হচ্ছে যে কোনোভাবে সার্ভিস ওরিয়েন্টেড না। এটা টোটাল সিস্টেমটাই করা হয়েছে যারা সার্ভিস ওখানে দেয় তারা ওখানে কি পাবে কি পাবে না, যেহেতু বলা হচ্ছে যে তাদের বেতন কম, তাদের সুযোগ সুবিধা কম, তাদের টয়লেট নাই। সো এই যে একটা ইকোসিস্টেম, যেটা আমি বলতেছি যে কাজের জন্য তো একটা পরিবেশ লাগে। একজন ডাক্তার বসবেন, একজন নার্স বসবেন, তার তো সিকিউরিটি, তার নিরাপত্তা, তার যে প্রাইভেসি, এই পর্যন্ত আমরা দিতে পারি না। দেখেন যে একটা উপজেলাতে 150 থেকে 200, 250, 300 রুগী সকালবেলায় দেখা হয়, 2-3 জন ডাক্তার সেটা দেখেন, এবং সেই 300 রুগী যে দাঁড়াবে, সেই দাঁড়ানোর জন্য কিন্তু আমরা যে ডিজাইনটা, সেই আর্কিটেকচারাল ডিজাইনটা এখনো আমরা করতে পারি নাই। আমি বললাম যে আগে যেগুলো হয়েছে 72 সাল অনওয়ার্ড যেগুলো হয়েছে সেগুলো নয়, ধরে নিলাম যে ওই সময়ের কনটেক্সটে হয়েছে। নতুন যেগুলো হচ্ছে সেগুলো কেন আধুনিক চিন্তা থাকবে না? আমাদের যে হিউম্যান রিসোর্স যেটা বলা হলো যে সেইটা, তাহলে আমাদের এখানে যেটা আমাদের প্রথমে যেটা হাত দিতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি কেয়ারটাকে ঢেলে সাজাতে হবে। কিভাবে ঢেলে সাজাতে হবে? আমাদের গ্রামে প্রাইমারি কেয়ার আছে, সেন্টার আছে, কিন্তু সেবা নাই। তিন ধাসে সেন্টার আছে। একদিকে আছে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট থেকে এই যে কমিউনিটি ক্লিনিক, আবার দেখা যাচ্ছে আমাদের FWC আছে যেটা ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তর গভর্ন করে, আবার আছে হেলথ সাব সেন্টার আছে প্রায় 1200-1300 ইউনিয়নে, সেখানে ডিজি হেলথ গভর্ন করে। কোনোটাই কোনোটা স্ট্যান্ডার্ড লোকবল নাই, কোনোটা স্ট্যান্ডার্ড মেডিসিন নাই, স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট নাই। সো সবগুলো থেকে বেতন দেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কিন্তু ওখানে সার্ভিস পাচ্ছে না, এবং মানুষ ওখানে সার্ভিস নিতে যায় না, কিছু ওষুধ নিতে যায়। সো আমাদের টোটাল সিস্টেম যেটা এই গড়ে উঠেছে ডিসপেন্সিং সিস্টেম, আমরা করে ফেলেছি যে এটা সার্ভিস না, আমরা ওখানে কিছু ওষুধ পাবো, এবং ওষুধ সিনোনিমাস টু দ্য ট্রিটমেন্ট হয়ে গেছে, যে কারণে আমাদের এখানে ওষুধের কনজাম্পশন বেশি, এবং আমাদের এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, নানা কিছু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের গ্রামীণ সিস্টেম যেটা, সেটাকে ঢেলে সাজিয়ে একটা ধারা করতে হবে। আমি বলবো যে 3 ধারাকে ভেঙে একটা ধারায় নিয়ে আসতে হবে, এবং সেটাকে শক্তিশালী করে ওই 3 ধারার যে লোকবল আছে সেটাকে রিপারপোজ করলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তাদেরকে ট্রেনিং দিতে হবে এবং রিপারপোজ করতে হবে, এবং যে ক্রিটিক্যাল হিউম্যান রিসোর্সগুলো গ্যাপ থাকবে সেটাকে যদি আমরা নিয়োগ দিতে পারি, আমরা যে মডেল দিতে পারি, যদি সরকারি যেভাবে চলে সেইভাবে যদি না যায়, তাহলে কন্ট্রাকচুয়াল বেসিসে নতুবা জিপি সিস্টেম কোনো একটা, বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কোনো একটা মেকানিজমে আমাদের গিয়ে এই যে প্রাইমারি হেলথ কেয়ারটা ঠিক করতে হবে গ্রামের। ঠিক শহরে যেটা, সেটা হচ্ছে আমরা যেখানে বসে আছি সেখানে কিন্তু কোনো প্রাইমারি কেয়ার নাই। তাহলে এখানে কেন প্রাইমারি কেয়ার থাকবে না? আমাদেরকে প্রাইমারি কেয়ার দরকার হয় না? কেন আমরা প্রাইমারি কেয়ারের জন্য প্রাণ গোপালের কাছে যাব, কেন প্রফেসর আব্দুল্লাহর কাছে যাব, কেন ঢাকা মেডিকেলের টার্সিয়ারি হসপিটালে যাব? তার মানে এখানে শহরেও এরকম একটা প্রাইমারি কেয়ার একটা শক্তিশালী বেস গড়ে তুলতে হবে। এইটা করার পরে তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেফারাল সিস্টেম। এই রেফারাল সিস্টেম উপজেলার সাথে বা ডিস্ট্রিক্টের সাথে মেডিকেল কলেজের সাথে পর্যায়ক্রমে হবে, কিন্তু তার আগে যদি আমরা এগুলোকে প্রাইমারি কেয়ারকে শক্তিশালী না করতে পারি, তাহলে ওই উপরের দিকে রুগীর ভিড় সবসময় থাকবে, উপরের দিকে ডাক্তার কম থাকবে, রুগী বেশি থাকবে, সুযোগ সুবিধা কম থাকবে, রুগী বেশি থাকবে, সো কেউ কিন্তু সুবিধা পাবে না। তাহলে সেই জায়গাটাতে আমাদেরকে হাত দিতে হবে, এবং সেই জায়গায় আমি মনে করি যেটা সেটা হলো উপজেলা যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই জায়গাটাতে প্রথমে জোর দিতে হবে যে ইমার্জেন্সির উপরে। কারণ ইমার্জেন্সি, দেখেন যে ইমার্জেন্সি কোনো ডেডিকেটেড ইমার্জেন্সি মেডিকেল অফিসার নাই, ইএমও বলে যে শব্দটা, সেটা কিন্তু উপজেলাতে নাই, পোস্টই নাই। তাই এবং যে রেগুলার মেডিকেল অফিসার আছে তাদেরকে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় রুটিন বেসিসে, এবং মেডিকেল অফিসারদের সংখ্যাও কম, তাহলে সেই জায়গাটা সম্ভব না। আমি যেটা মনে করি সেটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়ার জন্য অন্তত 4 জন ইমার্জেন্সি মেডিকেল অফিসার থাকা উচিত, এবং এটা একটা স্বতন্ত্র ধারা হয়ে যাবে যে ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট দেবে, সেই ইমার্জেন্সি ধারায়
থাকবে, ওখানেই তার ক্যারিয়ার পথ হবে, ওখানে যেন সে গ্রেড 1-এ চলে যেতে পারে, সেই রকম ব্যবস্থা তৈরি করতে হবে। ঠিক একইভাবে আমাদের যে পাবলিক হেলথ যে ধারাটা আছে, সেই পাবলিক হেলথ ধারাটা শক্তিশালী না বলে কোভিডের সময় আমরা ফেস করি, নানা সময় ফেস করছি, সেটাও একটা স্বতন্ত্র ধারা হয়ে যেতে হবে এবং সেটাও কিন্তু গ্রেড 1 পর্যন্ত তার যেতে হবে, তার সুযোগ সুবিধা সেভাবে থাকতে হবে। ঠিক একইভাবে আমাদের যে হসপিটালে যে ম্যানেজমেন্ট যেটা অনেকে বলার চেষ্টা করেছে, সেটা হলো যে ম্যানেজমেন্টটা নাই। দেখেন যে কে ম্যানেজার হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সের ম্যানেজার, একজন ডাক্তার, সে 2 দিন আগে প্র্যাকটিস করেছে, সে না জানে হিউম্যান রিসোর্স পলিসি, না জানে কেনাকাটা, না জানে অডিট, না জানে প্রকিউরমেন্ট পলিসি, এবং তাকে কোনো ট্রেনিং দেওয়া হয় না, সে জীবনে ভালো ট্রেনিং পায় নাই, বেসিক ট্রেনিং পায়নি, ফাউন্ডেশন ট্রেনিং পায়নি। সেই জন্য এইটা ধারাটাও এই অ্যাডমিনিস্ট্রেশনের একটা আলাদা ধারা হয়ে যেতে হবে। এই যেটা বলা হচ্ছে যে কেন টাকা খরচ করতে পারে না, টাকা খরচ করতে পারে না, এটা নানামুখী প্রবলেম আছে। একটা সিস্টেমের দোষ আছে, একটা ফ্যাসিলিটি লেভেলের দোষ আছে, একটা ম্যানেজমেন্টের নিজের প্রবলেম আছে। সিস্টেমিক প্রবলেম যদি দূর না করা যায় তাহলে হবে না। এক হেডের টাকা আরেক হেডে খরচ করা যায় না। এক হেডে টাকা রয়েছে, সেই হেডের টাকা দরকার নেই খরচ করে, কিন্তু আরেক হেডে টাকা নাই, সেটা খুবই ভেরি মাছ দরকার, কিন্তু সেটা খরচ করার জন্য ইজি কোনো পথ নাই। সেটার জন্য যেতে হবে আবার ডিজি অফিসে, ফাইল চালাচালি করতে হবে, সেটা অনেক ম্যানেজারের দক্ষতা নেই, সেটা করতে চায় না। আর সবচেয়ে কেনাকাটাতে যেটা অনগ্রহ সৃষ্টি করা হয়েছে সেটা হলো আমাদের অডিটিং সিস্টেম। মেডিকেল অডিটিং সিস্টেমটা সম্পূর্ণ আলাদা করা দরকার, কারণ মেডিকেল অডিট বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে কিছু খরচ যদি অহেতুকও হয় সেটা মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? কারণ এখানে জীবনে শুরু হয়, এখানে জীবনে শেষ হয়। এখানে হচ্ছে যে এমন একটা সেন্টার যেখানে হচ্ছে তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়। সব হসপিটাল পুরোটাই ইমার্জেন্সি, এটা শুধু ইমার্জেন্সি সেন্টারটা ইমার্জেন্সি না, এটা পুরোটাই ইমার্জেন্সি, যেখানে তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়। সেখানে যদি কিছু অনিয়ম হয়ে থাকে সেটা কিন্তু রাষ্ট্রকে মেনে নিতে হবে। অন্য জায়গায় হাজার হাজার কোটি টাকার অনিয়ম হয়, সেখানে আমরা ধরি না, শুধুমাত্র মেডিকেল সিস্টেমে কিছু অনিয়ম হলে সেটা নিয়ে আমরা অনিয়মটা কিন্তু নয়, অনেক বড় বড় অনিয়ম দেখেছি, শত কোটি টাকার সেই অনিয়মগুলো যেটা হচ্ছে সেটা হলো মিটিং কেস জানি আমরা, অমুক কেস জানি, ডিজি অফিসের ড্রাইভারের কেস জানি, এগুলোকে ডেফিনেটলি ধরতে হবে। কিন্তু ফ্যাসিলিটি পর্যায়ে যেগুলো আছে সেইগুলোকে রিল্যাক্স করতে হবে। মেডিকেল অডিট সিস্টেম, তাদেরকে আলাদা অডিটিং লেখাপড়া করাতে হবে। আমাদের অডিট যেটা হয়ে গেছে যে আমি যদি কিছু না ধরে আসতে পারি তাহলে তার আমি ভালো অডিটর হলাম না, এই যে মানসিকতা থেকে এটা বেরিয়ে আসতে হবে। আমি শুরুতেই বলেছিলাম যে প্রেসক্রিপশন, A4 সাইজের প্রেসক্রিপশন কেন তারা প্রিন্ট করেছে সেটা ব্যবহার করতে দেওয়া হলো না। সো এইরকম খুঁটিনাটি যত কিছু আছে সেটা যদি আমরা চেঞ্জ না করতে পারি সেটা হবে না। দ্বিতীয় সেটা হচ্ছে যে আমি বলবো যে হসপিটালগুলোতে কিছুটা ফ্লেক্সিবল ফান্ডিংয়ের দরকার আছে। এখন যে লাইন আইটেম ভিত্তিক ফান্ডিংটা দেওয়া হয় সেটা দেখা যাচ্ছে লাইন আইটেমেই খরচ করতে হয়। আমার অন্য লাইন আইটেমের দরকার বা অতিরিক্ত এখন একটা খরচের দরকার হচ্ছে, কোনো ইমার্জেন্সি প্রবলেম হয়ে গেছে, আজকে 2জন ক্লিনার নাই ইত্যাদি নাই, সেটার জন্য যে ম্যানেজমেন্টের জন্য যেটা দরকার, আজকে ওষুধ নাই, এই ইমার্জেন্সি যন্ত্রটা মেরামত করতে হবে, সেটার জন্য যে ফ্লেক্সিবল ফান্ডিং না থাকে হবে না। আমরা হিসাব করে দেখেছিলাম যদি একটা উপজেলাকে 10 লাখ টাকা, একটা উপজেলাকে বছরে 10 লাখ টাকা মেডিকেল কলেজকে দেওয়া হয়, তাহলে 150 কোটি টাকা দিয়ে কিন্তু হসপিটালের পিকচার পুরোটা চেঞ্জ করা যায়। কথা হতে পারে 150 কোটি টাকা ডাক্তাররা দুর্নীতি করবেন, 150 কোটি টাকা দুর্নীতি করলে 150 কোটি টাকার থেকে তো বেশি হবে না। তো সেই জায়গায় সুযোগ করে দিতে হবে যে ফ্লেক্সিবল ফান্ডিং দিয়ে। এরকম আরো অনেকগুলো প্রেসক্রিপশন আমরা করতে পারি, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। জি, অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, সবকিছুর মতো দেশের চিকিৎসা ব্যবস্থাও কেন্দ্রীভূত হয়ে পড়েছে, ফলে একটু ভালো চিকিৎসা পেতে সবাইকে ঢাকায় ছুটতে হয়। একটি ভারসাম্যপূর্ণ স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে আপনার পরামর্শ কি? না, অবশ্যই পরামর্শ আছে। আমি কিন্তু আমার আগের বারের আলোচনাতেও তাই বলেছিলাম যে আমাদের আসলে সারা দেশ জুড়ে আমাদের এই হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থাপনা এমন ভাবে বিস্তৃত করা দরকার যাতে করে আমাদের মানুষের কাছে এটা অ্যাক্সেসিবল হয় এবং এটা যেন মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি না হয় এবং আমরা যেন আমাদের চাহিদা ভিত্তিক, অর্থাৎ যে ধরনের রোগের চাহিদা যেরকম বেশি, যেরকম আমরা কিছু রোগের কথা বলতে পারি, তার মধ্যে ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, অ্যাজমা বা এই ধরনের ডিজিজ এবং আরো কিছু এরকম রোগ আছে যেগুলোর আমাদের চাহিদা বেশি কিন্তু আনুপাতিক হারে সেই হাসপাতালগুলো নেই। তা আমরা আসলে একটা সিস্টেম এরকম বলি, যেটা আব্দুল হামিদ সাহেব বলছিলেন, আমিও তার সাথে একমত, যে আসলে আমাদের আসতে হবে প্রাইমারি হেলথ কেয়ার থেকে। আমরা উপজেলা পর্যায়ে যদি মানুষের 80% স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের সিস্টেম অনেক ডেভেলপ করবে। বাকি 20% জেলায় আসবে এবং জেলা থেকে 5% আসবে বিশেষায়িত হাসপাতালে। এইরকম একটা পদ্ধতি যতদিন আমরা দান না করাবো তাতে করে আমাদের এই চাহিদা পূরণ হবে না কিছুতেই। আর আমাদের এই সংস্কার কমিশন কি বলবেন জানি না, যেটা আমি অনেকদিন থেকেই বলি, সেটা হলো যে স্বাস্থ্য বিভাগে বড় দরে যদি বরাদ্দ দেয় নেওয়া হয়, এই
দুর্নীতির জুজুর ভয় দেখিয়ে স্বাস্থ্য খাতে যদি বরাদ্দ না বাড়ানো হয়, স্বাস্থ্য খাতের বরাদ্দে যতটুকু হয়, এইখানে দুর্নীতি হলেও এই আর্থিক খাতে যে ব্যাংক খাতে যে দুর্নীতি হয়েছে সেখানকার তুলনায় নস্যি, রাস্তাঘাট বানানোতে যে দুর্নীতি হয়েছে তার তুলনায় নস্যি। কিন্তু এখন স্বাস্থ্য হয়ে গেছে দুর্নীতির সমর্থন, এটা সত্যি নয়। এবং এই অজুহাত তুলে আমরা স্বাস্থ্য খাতে বরাদ্দ দিচ্ছি না। স্বাস্থ্য খাতে অনেক বড় আকারের বরাদ্দ বৃদ্ধি না করলে তাহলে আপনি কিছু পরিবর্তন করতে পারবেন, 16 থেকে 17 করতে পারবেন, কিন্তু যেটাকে আমরা রূপান্তর বলি, যেটাকে আমরা ট্রান্সফরমেশন বলি, যেটা সাস্টেনেবল হয়, সেটা আমরা পারবো না। তো সুতরাং সবাই যেগুলো বলেছেন আমি মনে করি অনেকগুলো জায়গা কাভার হয়েছে। আপনার আজকের এই আলোচনাটা এটা আমি মনে করি সামগ্রিক একটা আলোচনা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার উপরে, কিন্তু সেটা আমাদের এই আলোচনাগুলো কেউ শুনে কোনো ব্যবস্থা নেন আমার জানা নেই, কোনো পর্যায়েই না। এবং আব্দুল হামিদ সাহেব যেটা বললেন, আমি যেহেতু স্বাস্থ্য অধিদপ্তরে নিজে ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের স্বাস্থ্য বিভাগে সেটা একেবারে মন্ত্রী থেকে শুরু করে সচিব, মহাপরিচালক থেকে পরিচালকরা যারা নীতি নির্ধারণ করেন, যারা বড় আকারের ব্যবস্থা নিতে পারেন, তাদের চরম আসলে ব্যবস্থাপনার ঘাটতি আছে। এই ঘাটতিটা আমরা যদি না বদলাতে পারি, তাদের দৃষ্টিভঙ্গি যদি না পাল্টাতে পারি, আমরা যদি জনস্বাস্থ্যমূলক যে প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল আছে এখানে যদি অনেক বিনিয়োগ না করতে পারি, আমরা যদি ডায়াবেটিস যাতে ভবিষ্যতে না হয় সেই ধরনের ব্যবস্থা না নিতে পারি, তাহলে ডায়াবেটিসের পুঞ্জীভূত যে রোগীর সংখ্যা হবে কোনোদিনও আমরা তাদের সেবা দিয়ে কমতে পারবো না। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। অধ্যাপক ডক্টর মজিহারুল হক, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে দেশে চিকিৎসা খাত আমূল বদলে যাবে, জনবান্ধব হয়ে উঠবে, এমন প্রত্যাশা কি আমরা রাখতে পারি? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে কথাটা বলবো, যে গ্রিট করাটা, রুগীকে ওয়েলকাম করাটা, এইটার কালচারটা ডাক্তারদেরকেই আগে শুরু করতে হবে। এই একটা আমি আমার ছাত্রদের এবং যারা ছাত্ররা যারা আছেন তাদের প্রতি অনুরোধ যে একটা গ্রিট করার একটা কালচার আমাদেরকে শুরু করতে হবে, এবং সেইটা ডাক্তার যেহেতু তার কাছে আসছেন সুতরাং তারই গ্রিট করা উচিত। এরপরে আসেন, আমি বলেছি যে কমিউনিকেশন স্কিল, ডাক্তারদেরকে কমিউনিকেশন স্কিল এবং বিহেভিয়ারাল সায়েন্স এই দুটো ডাক্তারদের যে পাঠ্যসূচি সেইখানে অন্তর্ভুক্ত করতে হবে। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। আলোচক আমার পাশে উনি একটা রেফারেল সিস্টেমের কথা বলছেন। একটা রেফারেল সিস্টেমটা উপজেলা হাসপাতালে আসার আগেও একটা কমিউনিটি ক্লিনিক থেকে রেফার্ড হয়ে 3টা স্তর পার হয়ে তারপরে আসবেন তারা উপজেলা হাসপাতালে, এবং মেইন হাবটা যদি উপজেলা হাসপাতাল হয় এবং এইটাকে যদি ফার্দার স্ট্রেংথেন করা হয়, শক্তিশালী করা হয়, এবং আপনি আশ্চর্য হবেন যে 10 জন স্পেশালিস্ট আছেন এইরকম উপজেলা হাসপাতালও আছে। এবং সমস্যাটা হয়েছে কি, যে 10 জন আছেন ঠিকই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নাই। এই জায়গাটায় আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট নাম্বারের সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট যাদের যে ধরনের রুগী ওখানে বেশি আসতে পারেন তাদের সেবা দান করার জন্য যদি স্পেশালিস্ট রাখতে পারি, যেমন অবস্টেটিক্সের কাউকে রাখা, গাইনির কাউকে রাখা, এরকম যদি করতে পারি, তাহলে সেইখানে এক পর্যায় পর্যন্ত চিকিৎসা পাবে। তারপরে তারা জেলা হাসপাতালে রেফার্ড হবে। জেলা হাসপাতালে রেফার্ড হওয়ার পরে এই রুগী তারপরে আরও তার যদি ন্যাশনাল হসপিটালে যেতে হয়, দ্যাট উইল বি রেফার্ড, এবং তারা দেখে দে উইল রেফার ব্যাক অ্যাগেন। এই রুগী আবার উপজেলা হাসপাতাল এবং তার যে কমিউনিটি ক্লিনিক বা যেটা ইউনিয়ন হেলথ সেন্টার আছে সেখানে ফিরে আসবে। যদি এই কালচারটা আমরা শুরু করতে পারি যে কোনো রুগী চিকিৎসা পাবেনি সরকারি সিস্টেমে, এবং এইটা নিশ্চিত যদি আমরা করতে পারি তাহলে আমাদের চিকিৎসা ব্যয় কিন্তু অনেক কমে আসবে একটা দিক দিয়ে, কারণ সরকারি এই সেবাটা দিবেন। তারপরে বিদেশে যাওয়ার প্রবণতা, এইটা আমরা কোনোদিনই রুখতে পারবো না যতদিন পর্যন্ত না আমরা যারা ডাক্তার তারা সুশিক্ষিত এবং ভালোভাবে প্রশিক্ষিত হই।
আপনি দেখেন একটা সিস্টেম আছে, ওটাকে বলে কন্টিনিউইং এডুকেশন, মানে আমি সারা জীবনই পড়তে থাকবো। ডাক্তারকে কিন্তু সারা জীবনই পড়তে হবে, কারণ রেগুলার কিন্তু আপনি দেখেন যে সমস্ত জিনিস আবিষ্কৃত হচ্ছে তার সাথে আমাকে কিন্তু থাকতে হবে। কিন্তু আমাদের দেশে এই যে ক্রেডিট অ্যাকুমুলেশন অ্যান্ড ট্রান্সফার, মানে আমি যে ট্রেনিংটা নিব সেটা অ্যাক্রেডিটেড ট্রেনিং হবে, এবং অ্যাক্রেডিটেড ট্রেনিং হওয়াতে আমার যে ক্রেডিটগুলি অ্যাকুমুলেট করব আমি, সেগুলি আমার প্রমোশন, হায়ার প্রমোশন, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছে, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর হচ্ছে, এই সময়টাতে যে আমি কন্টিনিউইং এডুকেশন নেব, ট্রেনিং নিব, এবং সেইটার উপরে ভিত্তি করে আমাকে পোস্টিং আর ট্রান্সফার করতে পারেন অথবা পদোন্নতি দিতে পারেন। এই সিস্টেমটা যদি হয় তাহলে ডাক্তাররা মানসম্মত ডাক্তার থাকবেন। আমি ডাক্তার 72 সালের আমি যদি আজকে এখন যদি আমি মনে করি যে আমি যে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার এখন প্র্যাকটিস করব, এটা হবে না। এবং ডাক্তারকে কন্টিনিউইং এডুকেশনের মধ্যে উদ্বুদ্ধ করতে হবে, তাকে পড়াশোনা করতে হবে ইন এ আর্টিকুলেটেড ওয়েতে। সেটা আমি বলবো কি যে তার একজন ফিজিশিয়ান তার কিন্তু এই লাইনের পড়াশোনা করতে হবে। ইএনটি স্পেশালিস্ট তার যে ট্রেনিংগুলি হবে সেগুলি অ্যাক্রেডিটেড ট্রেনিং হবে এবং ইএনটির উপরে, যাতে তার প্রশিক্ষণের মানটা এমন পর্যায়ে থাকে যাতে তার বিদেশে যেতে না হয়, এখানেই ইনি চিকিৎসা দিতে পারেন। এই জিনিসগুলি যদি আমরা করতে না পারি তাহলে আমরা পিছিয়ে পড়ছি। আজকে চিকিৎসা শিক্ষার মান যে পর্যায়ে নেমেছে, আমি এটা সবসময় বলি, আজও বলবো, সর্বকালের সর্বনিম্নে চিকিৎসা শিক্ষার মান। তাহলে শিক্ষার মান যদি সর্বকালের সর্বনিম্নে হয় তাহলে সেবার মান সর্বকালের সর্বনিম্নে। এক্সেপশন থাকতে পারে, একজন ভালো চিকিৎসক থাকতেই পারেন, কিন্তু দ্যাট ইজ অ্যান এক্সেপশন। টোটালি আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, এই দুটোতে না রোগী সেবা পাবে ঠিকমতো, না একজন ভালো ডাক্তার তৈরি হবে। সুতরাং আজকে কমিশন করে হোক বা এমনিতে হোক, যেমনিতে হোক, এই জিনিসগুলির গুরুত্ব দিতে হবে যে আমার শিক্ষার মান ভালো করব, তাহলে সেবার মান ভালো হবে। সুতরাং আমার মনে হয় দুটো দিকেই নজর দিতে হবে, এবং সেবা তখনই তারা ভালো পাবে যখন তার চিকিৎসার শিক্ষার মানটা ভালো হবে। এবং শিক্ষাটা হইতে হবে এমন যেই শিক্ষাটা হবে আপনার জনগণের কাছে গ্রাহ্য এবং জনগণের সেবা দিতে সক্ষম একজন ডাক্তার তৈরির কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। আমার মনে হয় যে সরকারের আগামী দিনে ডাক্তার তৈরিতে এই লক্ষ্যটা নির্ধারণ করে নেবেন যে আপনি কী ধরনের ডাক্তার তৈরি করতে চান। আগে সেটা ঠিক করতে হবে, কী ধরনের ডাক্তার। সেবার বেলায়ও ঠিক করতে হবে যে আপনি কী ধরনের সেবা উপজেলা পর্যায়ে দিতে চান, কী ধরনের সেবা কমিউনিটি ক্লিনিকে দিতে চান, বা কী ধরনের সেবা আপনি ন্যাশনাল হাসপাতালে দিতে চান, এবং উইথ এ ইফেক্টিভ রেফারেল সিস্টেম আপ অ্যান্ড ডাউন। এইটা যদি আপনি করতে পারেন তাহলে প্রত্যেকটা রোগী সত্যিকারের সেবাটা পাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বহুমুখী সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে দেশের স্বাস্থ্য খাত। সংশ্লিষ্টদের দেশাত্মবোধের অভাব, নীতি নির্ধারকদের আন্তরিকতার অভাব, চিকিৎসা সক্ষমতার অভাব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অদক্ষতা, চিকিৎসা শিক্ষার দুর্বলতা, জনবলের সীমাবদ্ধতা, স্বাস্থ্য খাতের দুর্নীতি ও চরম অব্যবস্থাপনা সহ নানা কারণে দেশের চিকিৎসা ব্যবস্থা আস্থা হারাচ্ছে রোগীদের। দেশের চিকিৎসা খাতে এই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে অন্য দেশগুলো। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, রোগীদের বিদেশমুখী প্রবণতা থেকে ফেরাতে হলে পুরো স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে, সীমাবদ্ধতাগুলো দূর করতে হবে, সারা দেশের হাসপাতালগুলোর সক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে, চিকিৎসার ব্যয় কমিয়ে আনতে হবে, মান বাড়াতে হবে, বাণিজ্য বন্ধ করতে হবে, বাজেট বরাদ্দ বাড়াতে হবে। মনে রাখতে হবে ভারতের বিকল্প চীন কিংবা থাইল্যান্ড নয়, বাংলাদেশই ভারতের বিকল্প। দর্শক, আজ এ পর্যন্ত। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।